আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। সো আশা করি আলো আঁধারির খেলা এসব ঠিকই আছে। বোর্ডটা একটু বেঁকা। আচ্ছা, ওকে। সো আজকে তোমাদের হচ্ছে কোন ক্লাস দেখা যাক। আজকে দুইটা চ্যাপ্টার পড়তে হবে। তোমার হচ্ছে চ্যাপ্টার 4, সেটার উপরে ক্লাস নাম্বার 3, মানে আজকে হচ্ছে আমরা কোশ্চেন সলভ করব। আর হচ্ছে চ্যাপ্টার 5-এর আজকে প্রথম ক্লাস। চ্যাপ্টার 5-এর নাম কি? কেমিক্যাল বন্ড সম্ভবত, তাই না? রাসায়নিক বন্ধন। অনেক সমস্যা নেই, দুর্বল তুমি সব জায়গায় থাকো, নো প্রবলেম। জাস্ট মেক শিওর ওয়ান থিং, আমি যা যা করতে বলি এগুলো যেন করো, তাহলে হবে। ওকে, চলেন বিসমিল্লাহ করি, শুরু করি। সো পর্যায় সারণীর এই মেইনলি আজকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। আর কেমিক্যাল বন্ডের হচ্ছে এই জিনিসগুলো, আমি জানি না কতদূর যেতে পারবো, দেখা যাক কতদূর যাওয়া যায়। সো দিনাজপুর বোর্ডে আসা প্রশ্ন, চলো আলোচনা করি। CXOF, এটা কে হবে? নাইট্রোজেন না? নাইট্রোজেন। সো পর্যায় সারণী কাকে বলে? তোমরা ভালো জানো পর্যায় সারণী কাকে বলে। কাকে বলবো বলো তো পর্যায় সারণী? ইলেকট্রন কনফিগারেশনকে তো পর্যায় সারণী বলে না। কিভাবে সাজায় রাখা আছে? তাদের পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলসমূহকে যে কি বলে ছক বিন্যস্ত করে রাখা আছে, যেখানে আমরা যেটা থেকে আমরা মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা পাই, সেটাকে আমরা পর্যায় সারণী বলতে পারি। আর পর্যায় সারণীর যে আধুনিক রূপ আমরা ব্যবহার করি, এটা মেন্ডেলিভের আবিষ্কার করা। তারপরে আর এটা বলা লাগবে না যে ক্যালসিয়ামকে মাটিতে পাওয়া যায়, বলা যাবে না, তাইলে তো আমরা সবাই বড়লোক হয়ে যেতাম। ক্যালসিয়ামের অক্সাইডকে মাটিতে পাওয়া যায়, যেটা বর্ষাকালে পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়। বুঝেছো? ওকে। তারপরে উদ্দীপক এক্স মৌলটি পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। নাইট্রোজেনের অবস্থান পারা যাবে না ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। ওকে। তারপরে উদ্দীপকে উল্লেখিত মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো। এই যে বাম থেকে ডানে গেলে আকার কি হবে বলেন তো? ছোট হবে। সো এটার কারণটা ব্যাখ্যা করে দিবা, এই আর কি। তবে এটা যেহেতু 4 মার্কের প্রশ্ন, তার মানে কিন্তু বেশ কথাবার্তা বলতে হবে। হ্যাঁ, ওকে। সো তারপরে একটা পর্যায় সারণী ভেঙে দিছে ঢাকা বোর্ড 2023। এইভাবে আমাদের সময় দিত না। সো তোমাদের সময় যে দেয়, এটা যথেষ্ট কঠিন একটা স্টাইল কিন্তু। তার মানে তোমাদের কিন্তু আমাদের চেয়ে ভালো করে পর্যায় সারণী পারতে হবে। আচ্ছা, এ মৌলটাকে বলো তো আমাকে একটু। এ হাইড্রোজেন। এক্সটাকে হিলিয়াম। জেড কে হবে? ফ্লোরিন না, উচ্চারণটা হচ্ছে ফ্লুরিন। ফ্লুরিন। হ্যাঁ, আচ্ছা। ওয়াইটাকে তাহলে আমাদের ওয়াই অক্সিজেন। সাবাস। ধাতু কাকে বলে? খুব মৌলিক একটা প্রশ্ন, বলো তো দেখি, ধাতু কাকে বলে? যেটা আওয়াজ করে এগুলো বলা যাবে না, এগুলো ক্লাস 8-এর সংজ্ঞা। ধাতুকে আঘাত করলে টন টন শব্দ হয়। ধাতু বিদ্যুৎ সুপরিবাহী, এসব বলা যাবে না। ধাতু বিদ্যুৎ তো তাপ সুপরিবাহী, এগুলো না বলে বলতে হবে যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার সময় কি করে বলো তো? ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে আমরা ধাতু বলবো আর কি। ওকে। তারপরে ম্যাগনেসিয়াম 2+ বলতে কি বোঝো? ব্যাখ্যা করো, কি বোঝো? ম্যাগনেসিয়াম একটা ধাতু যেটা ইলেকট্রন দান করছে 2টা। সো তার প্রোটনের তুলনায় ইলেকট্রনের সংখ্যা 2টা কমে গেছে, তাহলে প্রোটন যেহেতু 2টা বেশি, তার মানে Mg2+ বলবো এটাকে আমরা। আচ্ছা, এ এবং এক্স এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। এইখান থেকে গ্যাঞ্জাম শুরু। এ হচ্ছে কে? হাইড্রোজেন। হাইড্রোজেন এবং এক্সটা কে ছিল? হিলিয়াম। এই দুইজনের মধ্যে ইলেকট্রন আসক্তির ক্রম একটু বলো তো, কার ইলেকট্রন আসক্তি বেশি হবে? তাই না? হিলিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি, এইটার ভ্যালু হচ্ছে 0। মনে আছে আপনাদের? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তির মান 0। এবার বলো হাইড্রোজেনের ইলেকট্রন আসক্তির মান তাহলে কত বলো তো? হিলিয়ামকে ইলেকট্রন দিলে কি সে নিতে চাইবে আসলে, নাকি চাইবে না? তার তুলনায় হাইড্রোজেনকে দাও, সে আরো ইলেকট্রন নিবে। তাহলে কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি বলেন? হাইড্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি কার তুলনায়? হিলিয়ামের চেয়ে। সো খেয়াল করে দেখো এই প্রশ্নটা কেন দিছে, মজার একটা প্রশ্ন।
নর্মালি আমরা কি জানি, বাম থেকে ডানে গেলে আকার কি হয়, আস্তে আস্তে ছোট হয়। তো ছোট হলে আমাকে একটু বলো তো, ধরো এটা এ মৌল, এটা বি মৌল, এটা সি মৌল, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি অফ এ তার চেয়ে কি ইলেকট্রন অ্যাফিনিটি অফ বি বেশি হয় না? তার চেয়ে কি হয়, ইলেকট্রন অ্যাফিনিটি অফ সি আরো বেশি হয়। তোরা বুঝিস না আমার কথা? নর্মাল তো সিকোয়েন্সটা এটা, কিন্তু এখানে কিন্তু উল্টা হয়েছে। দেখো, হাইড্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি আরো বেশি হিলিয়ামের চেয়ে। এই যে হাইড্রোজেন বামে অবস্থিত, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ার কথা ছিল, কিন্তু ওইখানে বেশি এইখানে কম। তার কারণ ওইখানে মাত্র আছেই দুইটা মৌল, একেবারে বাম পাশে, একেবারে ডান পাশে। ডান পাশেরটা তো নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের তো জিরো হবে, জিরোর চেয়ে ওর বেশি, হাইড্রোজেনের বেশি আর কি। তোমরা বুঝেছ? খুবই সুন্দর প্রশ্ন করছে ঢাকা বোর্ড 2023-এর। এটা কি চেঞ্জ হয়ে গেল কেন? ও আচ্ছা, ঢাকা বোর্ড 2023। আচ্ছা, তারপরের প্রশ্নটা কি দেখে আসি। ওয়াই এবং জেড এর আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পরের বিপরীত ক্রমে পরিবর্তিত হয়, যুক্তি সহ ব্যাখ্যা করো। ওয়াই আর জেড, ওয়াই হচ্ছে অক্সিজেন আর জেড হচ্ছে ফ্লোরিন, তাহলে এদের ক্ষেত্রে কি বলা যাবে? ভাবো ভাবো ভাবো। দেখো, ওয়াই আর জেড হচ্ছে আমাদের অক্সিজেন আর ফ্লোরিন, অক্সিজেন আর ফ্লোরিন। তাহলে আমি যদি বলি সাইজের কথা, তাহলে বলো তো সাইজ মানে রেডিয়াস অফ অক্সিজেন, এটা বেশি নাকি সাইজ অফ তোমার কার আকার বড়? অক্সিজেন বেশি। রাইট। সো এইটা একটা আলোচনা হয়ে গেল, ধরে নাও মোটামুটি। আয়নীকরণ শক্তির তুলনা করতে হবে। এবার বলো আমাকে, আয়নীকরণ শক্তিকে ইংরেজিতে কি বলে? পটেনশিয়াল, রাইট। তাহলে এবার বলো আইপি, আইপি অফ অক্সিজেন আর একটা হচ্ছে আইপি অফ ফ্লোরিন। বলেন তো কারটা বেশি? ফ্লোরিনের বেশি। কেন বোঝো নাই? ফ্লোরিনের আকার যেহেতু ছোট অক্সিজেনের চেয়ে, তাহলে ফ্লোরিনের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের আরো বেশি কাছে। তার মানে কি, ওকে বেশি তাপ দিলে তারপরে ইলেকট্রন ছাড়বে। আয়নীকরণ শক্তি ছিল যে পরিমাণে তাপ আমি ওকে দিলে তারপরে সেই ইলেকট্রন ছাড়তে রাজি হয়। বুঝেছো? ওকে, তাহলে হচ্ছে তোমার ফ্লোরিনের আয়নীকরণ শক্তির মানটা বেশি। তাহলে ওরা কি বলছে দেখো তো, ওয়াই এবং জেড এর আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রমে পরিবর্তিত হয়, যুক্তি সহ ব্যাখ্যা করো। এই যে মানে লজিক্যালি, তো ইলজিক্যাল তো কিছু না। তোরা কি বুঝছিস বাবা? নর্মাল লজিক দিয়ে চিন্তা করলেই এইটাই আসে। সো এইটা অক্সিজেনের বেশি, সাইজ অক্সিজেনের বেশি, কিন্তু আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের কম। দ্যাটস ইট। ওইটাই মানে তোমাকে জাস্ট এইটা দেখাই দিতে হবে আর কি। ওকে, তারপরে চলো পরের প্রশ্ন। কোথায় আসছিল এটা? ময়মনসিংহ বোর্ডে। তোরা কেউ আসিস ময়মনসিংহের? আমি আছি। ও, আমি। তোমার নাম কি? আমিউল্লাহ। আমি কি নাফিস। কি নাফিস। নাফিস। ময়মনসিংহে কি কোন একটা কিছু স্ট্রাইক চলতেছে, লাইক রিক্সা চলতেছে না ভাই, এই টাইপের কিছু? অটো চলতেছে। স্ট্রাইক চলতেছে, অটো আর কি বন্ধ রয়েছে, আর হচ্ছে রিকশা চলতেছে, বাট এত বেশি না, অনেক ভাড়া রাখছে আর কি। মানে অটোওয়ালা ভাইরা কেন বন্ধ করে রাখছে, কি কাহিনী, তাদের কি দাবি দেওয়া? এর আসলে হচ্ছে ভাই একটা নির্দিষ্ট এলাকা দিয়ে দিচ্ছে, ওই জায়গায় অটো চালাতে পারবে, বাট ওরা আর কি ওইটা মানতেছে না, দ্যাটস ওয়াই। বুঝছি বুঝছি, ঠিক আছে। ওদেরকে আমার সাথে দেখা করতে বললো, আসো ওদেরকে আমি একটু পটেনশিয়াল শিখাই দিব, যে কোনো মৌল চাইলে যে কোনো জায়গায় বসতে পারে না, একটু বসার একটা জায়গা আছে। আচ্ছা, এ ডি কিউ আর ও টি প্রতীকী অর্থে ব্যবহৃত। আল্লাহ কি বিপদ! এটা যদি লিথিয়াম হয় তাহলে এইটা কে হবে? ও, এটা তো লাগবে না। কোনটা কোনটা লাগবে? ডি কে বলেন, ডি কে। এই বেটা, লিথিয়ামের ডান পাশে কে? বেরিলিয়াম না? আচ্ছা, কিউটা কে হবে? 17 নাম্বার গ্রুপ। আরে বাবুরে, 17 নাম্বার গ্রুপে আছে। 17 নাম্বার গ্রুপে থাকলে এটা কি হয়? ফ্লোরিন নাইলে ক্লোরিন। তাহলে কি হবে? ফ্লোরিন না? হ্যাঁ, তাহলে এই তোমার কিউটা হচ্ছে ফ্লোরিন। এটাকে হ্যাঁ, তো 2 নাম্বার পর্যায়ে তো ফ্লোরিন অবস্থিত। 17 নাম্বার গ্রুপ আর 2 নাম্বার পর্যায়ে কে আছে? ফ্লোরিন আছে না? ওকে,
আমার ভুল হলে আমাকে ধরাই দিও, আমাদের সময় কিন্তু আমরা এইভাবে দেখে অভ্যস্ত না আর কি, এটা তোমাদের আমলের স্টাইল। আচ্ছা, এর জিনিসটা কি বলেন? ম্যাগনেসিয়াম। এইটা হচ্ছে ম্যাগনেসিয়াম, রাইট, বেরিলিয়ামের নিচে। আচ্ছা, তারপরে কি আছে বলেন? আর আর কে হবে 15 নাম্বার গ্রুপে, তার মানে হচ্ছে ফসফরাস, রাইট। 16 নাম্বার গ্রুপে কে আছে? এস। ও এ তো সালফারই। এস তো এসি। টিটা কি হবে বলেন? এইটা হবে হচ্ছে ক্লোরিন। ও এই করতে যাই তো বুড়ো হয়ে যাবো রে বাবা, এত কঠিন। আচ্ছা, নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লেখো। তার মানে তোমাদের ওই যে বলা লাগবে, একটা উদাহরণও দেওয়া লাগবে, যদি 1 মার্কের প্রশ্ন উদাহরণ না দিলেও সমস্যা নেই, বাট বলবা উনি 7টা করে মৌলের এক একটা সেট গঠন করেন, যেক্ষেত্রে অষ্টম মৌলটা সারেগামা পাধানির পরে আবার কি সাথে ফেরত আসতেছে, তখন আবার দেখা যাবে যে উপর থেকে নিচে মৌলগুলো একই চরিত্রের হয় আর কি। এই ঘোড়ার ডিম দেখাই দিও। আয়রনের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো, বলেন তো কিভাবে করতে হবে? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। উত্তেজিত অবস্থান বলে কোনো কথা নাই এখানে, জাস্ট ইলেকট্রন বিন্যাস দেখাই দিবা। আয়রনের ইলেকট্রন বিন্যাস দেখাবা, Fe2+ দেখাবা, Fe3+ দেখাবা। তারপরে এইটুকু একটু বলে দিও যে এই Fe2+ আর Fe3+ মধ্যে কোনটা বেশি স্থিতিশীল? 3+ বাবা। এফি না এফি, উচ্চারণ একদম ঠিক করতে হবে। এবং এগুলো কি গাধা, খেয়াল কর। Fe3+টা বেশি স্থিতিশীল হবে, কারণ তার ইলেকট্রন বিন্যাস আমি এখন লিখতেছি না। Fe2+ ক্ষেত্রে আমরা কি পাই বলুন তো? Fe2+-এ আচ্ছা, এফিতে আমরা কি পাই? আর্গন। তারপরে কি থাকে বলো? 3D। 3D লিখবো, ইলেকট্রন দিব না, 4s2, আর 3Dতে থাকে 6। এখন এখানে যদি Fe2+ লিখি তাহলে কি হবে? এই 4s2 চলে যাচ্ছে। আচ্ছা, এবার যদি আমি Fe3+ লিখি তখন কি হবে? 3D5 হয়ে যাবে। এখন মনে আছে তোমাদের 3D5টা কি বেশি স্থিতিশীল না? তাহলে তো হয়ে গেল খেলা, যে Fe3+টা বেশি স্থিতিশীল হবে আর কি। ওকে, ঠিক আছে, চলো। আরটি এর একটি অণুর ভর নির্ণয় করো। আরটি কেটা আল্লাহ জানে। আর হইতেছে ফসফরাস, আর টি কে ক্লোরিন। ও আরটি এর একটা অণু, আরটি দিয়ে তো কোনো যৌগ নাই তো। ও এখানে আমাদের টাইপিংয়ে মনে হয় ভুল হয়েছে, এখানে আরটি3 হবে, হ্যাঁ কমা আসছে না, মানে এখানে 3 হবে আর কি, বুঝেছ? মানে ওই যে আমরা ছবি হ্যাঁ, তাহলে বলেন তো PCl3 এর একটা অণুর ভর কেমনে বের করবেন? রাইট, এর মোলার ভরটা আগে বের করো। মোলার ভর কত? ফসফরাসের আমরা কত জানি? 31 যোগ ক্লোরিনের কত? 35.5 ইন্টু 3। এইটা হচ্ছে তোমার আণবিক ভর বা মোলার ভর, যাই বলো না কেন আর কি। সো এই ভরটা যেটা আসবে এটার নাম দিলাম আমরা বড় হাতের এম। তারপরে একটা অণুর ভর কত হবে? এই এমটা কি ছিল বলো তো? 1 মোল অণুর ভর না? তাহলে একটা অণুর ভর কত হবে? এমটাকে জাস্ট অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে আর কি। বুঝছিস তো নাকি? ওকে, পারবো আশা করি। তারপরে এ ডি কিউ আর টি মৌলগুলির পারমাণবিক আকারের তুলনা করো। কি এটা আল্লাহ জানে। এ ডি কিউ আর টি, আল্লাহ বাঁচাও। এ হইতেছে ম্যাগনেসিয়াম, লিখে লিখে করি ম্যাগনেসিয়াম। তারপরে ডি কই? ডি হচ্ছে বেরিলিয়াম। হ্যাঁ, তারপরে কিউ আর টি, কিউ হচ্ছে ফ্লোরিন আর টি হচ্ছে ক্লোরিন। উফ, যন্ত্রণা। বলেন এখানে সবচেয়ে আকারে ছোটকে আগে বলো তো, এরা সবাই কি একই পর্যায়ের মৌল নাকি একই গ্রুপের মৌল? একই গ্রুপের তো না, এই দুইটা একই গ্রুপের, আবার এই দুইটা একই গ্রুপের, তাই না? এখন আমাকে একটু বলো, এরা কি একই পর্যায়ের নাকি না? কোন দুইটা একই পর্যায়ের বলেন তো? বেরিলিয়াম আর ফ্লোরিন হচ্ছে একই পর্যায়ের, তাই না? ক্লোরিনটা এখানে, ম্যাগনেসিয়ামটা হচ্ছে এখানে। ওকে, এবার বলো বন্ধু, তাহলে তো এবার সহজ হয়ে গেল হিসাব নিকাশ করা। তাহলে সবচেয়ে বড় কে বলেন তো এখানে? আচ্ছা, হ্যাঁ, সবচেয়ে বড় কে? কারণ বেরিলিয়ামের চেয়েও তো ম্যাগনেসিয়ামের আকার বড় হবে, শক্তি স্তর একটা বেড়ে গেছে, বুঝতে পারছিস কি? ওকে, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে সবচেয়ে বেশি বড়। তারপরে কে বড়? ক্লোরিন হওয়া উচিত না?
ম্যাগনেসিয়াম আর ক্লোরিন তো একই গ্রুপের সরি একই পর্যায়ের মৌল, তাহলে বাম থেকে ডানে যেতে গেলে ওর আকারটা একটু ছোট হয়ে যাবে। তোরা বুঝিস নাই? হ্যাঁ ভাইয়া এটা একবার বুঝুন। আচ্ছা, আগে আমাকে একটু বলো যে এখানে সবচেয়ে বড় কে? ম্যাগনেসিয়াম হবে, কারণ দেখ ভাই এই বাম পাশের দুইটা এমনিই বড়, যত বামের দিকে থাকা যাবে তত আকারে বড় হবে। এই বামের দুইটার মধ্যে বেরিলিয়ামের চেয়ে তো ম্যাগনেসিয়ামের আকার বড়, কারণ ওর শক্তি স্তর মাত্র দুইটা, আর ম্যাগনেসিয়ামের কিন্তু শক্তি স্তর তিনটা। হিসাব করে দেখো মনে মনে ইলেকট্রন বিন্যাস করে, তাহলে সবচেয়ে বেশি আকার বড় হবে কার ভাই? ম্যাগনেসিয়ামের। এবার দেখো ক্লোরিনেরও কিন্তু শক্তি স্তর তিনটা, তাই না? তাহলে এরও শক্তি স্তর তিনটা, ওরও শক্তি স্তর তিনটা, তাহলে একই পর্যায়ে যেহেতু অবস্থিত, তাহলে বাম থেকে ডানের দিকে গেলে ক্লোরিনের আকারটা একটু ছোট হয়ে যাবে, ম্যাগনেসিয়ামের চেয়ে একটু ছোট হয়ে যাবে। ঠিক আছে কি? তাহলে ম্যাগনেসিয়ামের পরের ভদ্রলোকের নাম হবে ক্লোরিন। এবার বলো ক্লোরিনের চেয়ে একটু ছোট হবে কে? বেরিলিয়াম। তারপর হচ্ছে ফ্লোরিন। তোরা কি বুঝছিস ব্যাপারটা বাবা? মজার প্রশ্ন, মজার প্রশ্ন, এগুলোর প্র্যাকটিস করতে হবে। বেরিলিয়াম আকারে বড় ক্লোরিনের চেয়ে? মানে বাস্তব ডেটা, রিয়েল ডেটা কোথায় পাইছো? বইতে আছে? ও উইকিপিডিয়া জানি না বাবা, মানে পরীক্ষা আসলে এটা দেওয়া উচিত তোমাদের বই অনুযায়ী এখন। হ্যাঁ মানে পরীক্ষার সময় এটাই দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ এটাই, মানে এখন রিয়েল ডেটা কি হবে সে তো অনেক গভীরের ব্যাপার আর কি। ওকে চলো, ঘটনা হইতেছে। তারপরের প্রশ্নে কি আছে? এক্স ওয়াই জেড ও আর চারটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17। তাহলে এক্স কে হবে? ক্লোরিন। ওয়াই কে হবে? ক্যালসিয়াম। তারপরে জেড কে হবে? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়াম। আর আর হবে হচ্ছে কে? জিঙ্ক। রাজশাহী বোর্ডের প্রশ্ন। নিঃসরণ কাকে বলে? আমরা পারবো ইনশাল্লাহ। পলিপ্রোপিনকে জুতো পলিমার কেন বলা হয়? অর্গানিক কেমিস্ট্রিতে যাই পড়বো। ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করো। জেড মৌল কেটা? জেড মৌল হচ্ছে ভ্যানাডিয়াম। পারা যাবে? ওকে। উদ্দীপকের এক্স ওয়াই ও আর মৌল তিনটির আকারের ক্রম বিশ্লেষণ করো। এক্স ওয়াই ও আর, তার মানে ক্লোরিন, ক্যালসিয়াম আর হচ্ছে কে? জিঙ্ক। এখানে কোন কোন মৌল একই পর্যায়ে আছে? ক্যালসিয়াম আর জিঙ্ক না? আচ্ছা, আর ক্লোরিনের লোকেশনটা মোটামুটি এরকম, তার উপরের পর্যায়ে ডানের দিকে নাকি? ওকে, তাহলে বলেন আকার সবচেয়ে বড় কার হবে? তারপরে তারপরে ক্লোরিন। শেতাব? শেতাব মরে গেছে। উইকিপিডিয়া ঠিক আছে এবার নাকি ঠিক নাই? এখন ঠিক আছে। ওকে ঠিক আছে। ওকে সো হয়ে গেল বাচ্চা জিনিস, বাট এগুলাকে কিন্তু দেখো আমি শুধু লজিক বুঝাই দিচ্ছি, ভাষা দিয়ে যে কিভাবে সুন্দর করে বলতে হবে তোমাদের টেস্ট পেপারগুলোতে উত্তর লেখা আছে, ওখান থেকে কিন্তু শিখে নিবা, রপ্ত করবা আর কি। হ্যাঁ, মানে উপস্থাপনাটা খুব জরুরি। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। সোডিয়াম আয়ন আর নিয়নের ভিতর কোনটা বড় হবে? মারাত্মক ভালো প্রশ্ন। এটা কে, মাহিন নাকি? সোডিয়াম আয়ন আর হচ্ছে নিয়ন, এই দুইটার মধ্যে কে বড় হবে? বাহ, সুন্দর প্রশ্ন। বলো তো কে হবে? প্রথম কথা, ওর প্রশ্নের ভ্যালিডেশন চিন্তা করো। ভ্যালিডেশন মানে ওর বৈধতা কি, মানে ও কেন এরকম একটা প্রশ্ন করলো। নিয়নের ইলেকট্রন কয়টা বলো তো? 10টা। Na প্লাসেরও ইলেকট্রন কি তোমরা বুঝতেছো? 10টা। সেম হয়ে গেছে। যদি সেম সংখ্যক ইলেকট্রন থাকে, একই সংখ্যক ইলেকট্রন থেকে থাকে, তার মানে দুজনের ইলেকট্রন বিন্যাস তো একই। পর্যায়ের সাথে দুজনেরই কয়টা? 2টা করে শক্তি স্তর, 1:2:2 2p6, তাই না? এখন তাহলে দুইজনের আকার তো সমান হওয়ার কথা, ঠিক কিনা? মুরব্বী, এক হবে না। কেন হবে না? কারণ সোডিয়াম প্লাসের কেন্দ্রে আছে কয়টা প্রোটন বলেন তো? 11টা প্রোটন, আর বাইরে আছে 10টা ইলেকট্রন। আর ওই ভদ্রলোকের কি আছে? ভিতরে 10টা প্রোটন, কিন্তু বাইরে কি? 10টা ইলেকট্রন। তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স বেশি কোথায় বলো তো? সোডিয়াম প্লাস। তাহলে সোডিয়াম প্লাসের সাইজ ছোট হয়ে যাবে নিয়নের চেয়ে। বোঝো নাই বন্ধু?
ধন্যবাদ। জি ভাইয়া। ভাইয়া আরেকটা কোশ্চেন ভাই। বলো। ভাইয়া নিয়ন, ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস, এগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা? কি কি জানি বললো, আবার বল। নিয়ন, হ্যাঁ দাও। ক্লোরিন মাইনাস, হুম সোডিয়াম প্লাস, হুম ম্যাগনেসিয়াম 2 হুম এই তো বাচ্চা প্রশ্ন, এটা আমি ক্লাসে একদিন করাইছিলাম। ক্রোমটাই লেখো। এটা তো বোধহয় ফুল দিছিল কে একটা বন্ধু দিতে। আমি বলি, যে যত বেশি ধনাত্মক তার আকার তত ছোট হবে যদি ইলেকট্রন সংখ্যা সমান হয়। এই যে দেখো এখানে ইলেকট্রন সংখ্যা সমান না, 10টা 10টা, এদেরও দেখবা 10টা 10টা ইলেকট্রন, 10টা ফ্লোরিন মাইনাসের কি 10টা না, বুঝতে পারছিস তো? হ্যাঁ যখন ইলেকট্রন সংখ্যা সমান হবে, আমি লিখেও দিছিলাম দেখবা কোনো একটা ক্লাসে, গত ক্লাসে বা তার আগের ক্লাসে, যদি ইলেকট্রন সংখ্যা সমান হয় যত ধনাত্মক সাইজ তত ছোট। ছোট। তাহলে এই জায়গায় দুটো Mg2+ সবচেয়ে পিচ্ছি, তার চেয়ে একটু বড় হচ্ছে Na+, তার চেয়ে একটু বড় নিয়ন, তারপরে F-। এই ওকে, তারপরে চলো বন্ধু, এক্স কে। বলো। ক্লোরিন ও ক্লোরাইড আয়নের মধ্যে কোনটা বড়? ওরে একই তো কথা, ক্লোরিন আর ক্লোরাইড আয়ন, ডেফিনেটলি ক্লোরাইড আয়নের আকার বড় হবে। কেন বোঝো নাই? একটা এক্সট্রা ইলেকট্রন আসছে। মাইনাস একটা বেশি। ইলেকট্রন একটা বেশি। হুম ভাইয়া একটা মানে টেস্ট পেপারে পাইছি না, হুম তো ওখানেও তো ভিন্ন দিছে। কি দিছে? ক্লোরিনের আকার ছোট। না, ক্লোরাইড আয়নের আকারটা ছোট। কেন? সরি, ক্লোরিনের আকারটা ছোট। কারণ দিছে আমিও তো তাই বলতেছি, ক্লোরিনের আকার ছোট। পোলাটা পোলাটা পাগল হয়ে গেছে। লাল পানি খেয়েছি। এ বুঝছিস? ওকে, আচ্ছা শোনো, এটা নিয়ে পরেও কনফিউশন হইতে পারে, তোমরা তো জানো না, ছোট মানুষ যে কোনো সময় রাতের বেলা হঠাৎ একদিন 3টার সময় ঘুম ভেঙে গেছে, কি দেখলাম স্বপ্নে আমি, এবার এই তো আগের তো সব বলছিল, বলবা তখন আবার বলবা, কোনো সমস্যা নেই। ভাইয়া হ্যাঁ একটা নতুন ইয়ে পাইছি, কি বলে, বলো। ম্যাগনেটিক আয়ন হয়, মানে প্যারাম্যাগনেটিক একটা পাইছি কি কে? ল্যান্থানাইট সিরিজে। আমি গ্রুপে দিছিলাম, আপনি দেখি দেন নাই, কিছু ও বলেন আচ্ছা, নাই। কে? আমি ভাইয়া তাপতিম। আরে নাম জানতে চাচ্ছি না, সেটা কে? প্যারাম্যাগনেটিকটা কে? সরি ভাইয়া, হুম জিডি জিডি নামে যেটা আছে ওইটা কি গ্যালোডো। গ্যাডোলোনিয়াম। সরি ভাইয়া, জি। আচ্ছা, ও শোনো, আহ, ধরো কেমনে বুঝাই তোমারে, নিওডিমিয়াম নাম শুনছো? নিওডিমিয়াম। জি ভাইয়া, ম্যাগনেট। হুম তো নিওডিমিয়াম ম্যাগনেটের ম্যাগনেটিজম আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড তার চেয়ে সম্ভবত কয়েক হাজার গুণ, মানে কত হাজার গুণ জানি বেশি, অনেক বেশি। অনেক বেশি। বাট ওইটাকেও কিন্তু প্যারাম্যাগনেটিক বলা হবে না। প্যারাম্যাগনেটিক পদার্থ হিসাবে পৃথিবী থেকে ওই 3টাকে ডিক্লেয়ার করা হয়েছে। কোন 3টা? আয়রন, কোবাল্ট আর নিকেল। এর বাইরে তোমার যতই ম্যাগনেটিক প্রপার্টি থাকুক, হয় আমরা বলবো প্যারা, নাইলে হচ্ছে কি ডায়া। বুঝতে পারছো? এটা তাপমাত্রা চেঞ্জ করলে এটা প্যারাম্যাগনেটিক হয়ে যায়। ডেফিনেটলি রাইট। তোমরা কি 20 তাপমাত্রা পড়ছো ফিজিক্সে? 20 তাপমাত্রা জি ভাইয়া, কাকে বলে? চ্যাপ্টার 6 এ, মানে একটা নির্দিষ্ট তাপ গ্রহণ করার পর অবস্থা পরিবর্তন করে, এরকম কিছু। না ভাই, ভুলে গেছি। আচ্ছা বলি, এই এক্সপেরিমেন্ট বাসায় বসে সবাই করবি, করে ভিডিও বানায় গ্রুপে পোস্ট করবি, আমাকে দেখাবি আগে। বাড়ি হয়ে গেলে তো সমস্যা। কি ভারী হয়ে গেলে? বাড়ি যদি বিস্ফোরণ করে উড়ে যায় তাহলে তো। না না না, কোনো কিছু হবে না। শোন বলি, তোদের বিভিন্ন খেলনা গাড়ি থেকে চুম্বক বের করতি না ছোটবেলায়, পিটায় পুটায়, মোটর ভাঙা, যে কোনো চুম্বককে তুই কোনো একটা কিছুতে ধরে, প্লায়ার্স বা কিছু একটা দিয়ে ধরে, মোমবাতি বা কিছু একটা দিয়ে হিট দিবি, দেওয়ার পরে দেখবি ওর চুম্বকত্ব হারায়। হ্যাঁ, ম্যাগনেটিক প্রপার্টিটা থাকে না। সো ওই জিনিসটাকে ওই যে তাপমাত্রায় উত্তপ্ত করলে কোনো চুম্বকের চুম্বক ধর্মটা নাই হয়ে যায়, ওইটাকে বলে হচ্ছে 20 তাপমাত্রা। বোঝো নাই? তো ভাইয়া ঠিক আছে, তো অবস্থার পরিবর্তন হয়েছে না ওটার? অবস্থার ফিজিক্যাল তো কোনো পরিবর্তন হয় নাই, তার একটা ধর্ম, একটা ধর্মের পরিবর্তন হয়েছে। বুঝতে পারছিস কি? তো মোট কথা, চৌম্বক ধর্ম তোমার তাপমাত্রার উপর কিন্তু নির্ভর করে। তাপমাত্রা চেঞ্জ করে আমরা তার চৌম্বক ধর্ম বাড়াইতে কিংবা কমাইতে পারতেছি, এই আর কি। সো ওই যে তুমি কি গ্যাডোলিনিয়ামের নাম বলতেছিলা বা নিওডিমিয়ামের নাম বলো, মানে ওইগুলাকে আমরা আপাতত ফেরোচৌম্বকীয় পদার্থের তালিকায় ঢুকাবো না। একটু দাঁড়া, আমার একটু কথা বলতে হবে। জি জি, হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। সো আপাতত তোমরা মনে রাখবো ওই তিনটাই, ওর তিনটার বাইরে আপাতত নাই, ঠিক আছে? আরও বড় হও আরও জানবো আর কি, আপাতত আমরা ওই তিনটাই ধরবো আর কি। ওকে, সো এবার আসো বন্ধুরা, সেটা হচ্ছে কোথায় গেলাম? তাহলে এক্স হচ্ছে তোমার স্ক্যান্ডিয়াম, ওয়াইটা হচ্ছে কে? ক্লোরিন, জেডটা কে হবে? সিলিকন, সিলিকন, আর ডাব্লিউটা কে হবে? সোডিয়াম, সোডিয়াম। আচ্ছা, এই চারটি মৌল, মাশাল্লাহ। আচ্ছা, দুইয়ের নিয়ম কাকে বলে? এটা তো এই বন্ধন অধ্যায়ে পড়বো আমরা। Fe2+ জারক ও বিজারক হিসেবে কাজ করে, ব্যাখ্যা দাও। বাহ, এই ব্যাখ্যাটা কি তোমাদেরকে আগে একদিন দিছিলাম ফাউন্ডেশনের মধ্যে নাকি দেই নাই? দেই নাই মনে হয় নাকি? আচ্ছা, আমাকে একটু বলো তো, এইটা এই অধ্যায়ের প্রশ্ন না, তারপর হালকা একটু বলে রাখি, জারক কাকে বলে? ইলেকট্রন দান করে নাকি গ্রহণ করে? মনে আছে? দেখি কার কার মনে আছে। ছাড়ে, দান করে, আচ্ছা, তোদের মারামারি লাগিয়ে গেছে আমি বুঝছি, আপাতত একটু মনে রাখ, জারক ইলেকট্রন গ্রহণ করে। সো বিজারক তাহলে কি হবে বলেন? ইলেকট্রন ত্যাগ করবে। এখন তোরা একটু ভেবে দেখ, Fe2+ মাঝামাঝি একটা জায়গায় বসে আছে না? Fe2+ চাইলে ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হতে পারে বলেন তো? Fe-তে। আবার চাইলে সে কি বলে, কেমনে দেখাই, এইখানে দেখাই, চাইলে সে ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হতে পারে? Fe3+। তার মানে তো জারক বিজারক দুইটাই, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এটাই অধ্যায়ের প্রশ্ন, এমনি জাস্ট বললাম আর কি। তারপরে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এক্স জেড ডাব্লিউ মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করে, পারবা? এই সব সহজ সহজ মৌল। ওয়াই জেড এবং ডাব্লিউ মৌলের ইলেকট্রন আসক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা করো। ওয়াই জেড ডাব্লিউ, ওয়াইটা কে ছিল? ক্লোরিন, জেড কে ছিল? সিলিকন, আর ডাব্লিউ ছিল সোডিয়াম। হ্যাঁ, বাচ্চা জিনিস। ইলেকট্রন আসক্তি বলো, এদের মধ্যে ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হবে কার? সোডিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি। সোডিয়াম কি কয়? ক্লোরিনের বেটা দুনিয়ার সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি। আচ্ছা, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, তারপরে কার হবে? সিলিকনের। তারপরে হবে কার? ইলেকট্রন অ্যাফিনিটি অফ সোডিয়াম। বাবুরে, সোডিয়াম একটা ধাতু না, ওর কি ইলেকট্রনের প্রতি আসক্তি থাকবে? ওতে ইলেকট্রন ছিছি করে দূর দূর করে তাড়াই দিবে, বুঝতে পারছিস কি? জি ভাই। ওকে, সো আমি আর সাইজ নিয়ে কথা বললাম না, পারমাণবিক ব্যাসার্ধের ক্রম তোমরা নিজেরাই পারবা। তারপরে হ্যাঁ, ওই যে Fe2+ প্লাস 2 দুইটা ইলেকট্রন, ওই যে হুম। 2 না হবে? ওরে আল্লাহ, আমি সমতা করি না, এমনি বুঝাইছি আর কি, ঠিক আছে? ওকে, 2 হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলেন, উভমুখী বিক্রিয়া কাকে বলে? তোমার দাদার মাথাকে বলে। অক্সিজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এক নয় ব্যাখ্যা করো, এটাই অধ্যায়ের প্রশ্ন। এখন যাব, এক্স ওয়াই এবং জেড মৌল তিনটির ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। আগে বল এক্স কে? সোডিয়াম, সোডিয়াম। এটাকে? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। জেডটাকে? এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, তাই না? তাহলে আর্গনের বামে কে? এটা ক্লোরিন। আচ্ছা, তাহলে কার কার? সোডিয়াম, অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রন আসক্তির ক্রম তাড়াতাড়ি বলেন, কি হবে? ক্লোরিনের সবচেয়ে বেশি, তারপরে ইলেকট্রন অ্যাফিনিটি হবে হচ্ছে অ্যালুমিনিয়ামের, তারপরে সোডিয়ামের। আচ্ছা, এক্স এবং জেড মৌল দুইটি উভয়ে অত্যন্ত সক্রিয় মৌল, কিন্তু তাদের সক্রিয়তার কারণ ভিন্ন, বিশ্লেষণ করো। কেটা কেটা? এক্স আর জেড। এক্স হচ্ছে সোডিয়াম। ও বিউটিফুল, সাচ এ বিউটিফুল কোয়েশ্চেন। সিলেট বোর্ড স্যালুট। তোমরা কি প্রশ্নটা বুঝছো? দুইজনেই তো ব্যাপক সক্রিয়। কার কার কথা বলছে? এক্স এবং জেড। এক্স হচ্ছে তোমার সোডিয়াম আর জেড হচ্ছে কে? ক্লোরিন। দুইজনই ব্যাপক সক্রিয়, কিন্তু তাদের দুইজনের সক্রিয়তার কারণ আলাদা। উফ, হোয়াট আ কোয়েশ্চেন! কিভাবে আনসার দিবে বলো? এটা কেমিক্যাল বন্ড চ্যাপ্টারের আনসার। শাবাশ। একজন হচ্ছে দানের মাধ্যমে সক্রিয়তা দেখাবে, একজন ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সক্রিয়তা দেখাবে। কিভাবে ব্যাখ্যা করবে? ইলেকট্রন বিন্যাস কিন্তু লিখতে হবে মাস্ট, যে ওর লাস্টের শেলে একটা মাত্র সিঙ্গেল ইলেকট্রন ছিল, যেটাকে ছেড়ে দিলে তার অষ্টকটা পূর্ণ হয়। আর ক্লোরিনের লাস্টের শেলে হচ্ছে 7টা ইলেকট্রন ছিল, একটা নিলে তারপর অষ্টক পূর্ণ হয়। তোমরা বোঝো নাই? ধন্যবাদ।
চলো এবার ক্লোরিন অধাতু হিসেবে বেশি সক্রিয়, এটাও কি লিখে দিব? অবশ্যই অবশ্যই প্রথম কথাতেই তোমার এটা বলা উচিত যে সোডিয়াম ধাতু হিসাবে সক্রিয়, ক্লোরিন হচ্ছে অধাতু হিসাবে সক্রিয়। তার মধ্যে একটু টুক করে বলে দেওয়া উচিত ধাতুর কাজ ইলেকট্রন ছাড়া, আর অধাতু হচ্ছে মূলত ইলেকট্রন গ্রহণ করে, তারপরে ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাই দিবে আর কি। ওকে, তারপরে চলো ঢাকা বোর্ড 2022 PQ। আল্লাহ রে, মারছে রে, সর্বনাশ। এগুলো আমার দেখলে কান্না আসে বাবা, কেমনে করস তোর। পিকে বল। আপনাদের সামনে লিথিয়াম। লিথিয়াম। কিউ কে পটাশিয়াম। পটাশিয়াম। পটাশিয়াম, এক্স কে এক্স হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, আল্লাহ আমাকে উদ্ধার করো। ওয়াই অ্যালুমিনিয়াম। ঠিক আছে। নিয়ন, তারপরে এটাকে আর্গন, এটা আমি কি লিখতেছি, কে লিখে চলে আসতেছিলাম। আচ্ছা, ইলেকট্রন আসক্তি কাকে বলে? তোমার দাদার মাথাকে বলে। ক্লোরিন একটি হ্যালোজেন মৌল, ব্যাখ্যা করো। উফ, কেন আমি ব্যাখ্যা করবো আমি জানি না। হ্যালোজেন শব্দের অর্থটা একটু বলে দিও এখানে, যে হ্যালোজেন মানে কি জানো? সো এদেরকে মূলত 17 নম্বর গ্রুপের মৌলদেরকে বলা হয়। ক্লোরিনের অবস্থান যেহেতু 17 নম্বর গ্রুপে এবং সামুদ্রিক লবণে ক্লোরাইড আয়ন আকারে পাওয়া যায়, দ্যাটস একে হ্যালোজেন মৌল বলে। আচ্ছা, পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়, উদ্দীপকের কিউ এর আলোকে ব্যাখ্যা করো। কিউ কেডা? ও, পটাশিয়াম। তোমাদের কি মনে আছে কিউ এর আলোকে কিভাবে ব্যাখ্যা করতে হবে? গ্যাঞ্জাম লাগছিল কাকে নিয়ে? পটাশিয়াম আর আর্গনকে নিয়ে। পারমাণবিক ভর অনুযায়ী যদি আমরা বসাইতাম, তখন যেটা হইতো, আর্গনের পারমাণবিক ভর কিন্তু কত বলো তো আমাকে একটু? 40। আর পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39। তাহলে আগে বসানোর কথা ছিল কাকে? আগে পটাশিয়াম, তারপরে আর্গন, সব এলোমেলো হয়ে যেত। মনে পড়ছে? ওকে, পারবা আশা করি। PQXY এই মৌলসমূহকে পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রমে সাজিয়ে যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। সহজ জিনিস, পারবা আশা করি, নাকি আমার দেখতে হবে? আচ্ছা, একটু দেখি কারণ বুঝে নেই। কিসের কারণ, ওই যে যৌক্তিক কারণটা কি দিব? কোনটায়? গ নাম্বার। ওইটাই এখন করতেছি আর কি। PQXRY, পি কে লিথিয়াম লিখে নিই একটু। লিথিয়াম, কিউটা হচ্ছে আমাদের পটাশিয়াম, তাহলে যে নিচে আছে। এক্স হচ্ছে কে? এক্স হচ্ছে কই গেল? এক্স হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। আচ্ছা, ম্যাগনেসিয়ামের অবস্থান কোথায়? নিচে, একটু নিচে, তাই না? এইখানে একটা জিনিস লেখে নাই ওরা। এই আমার লেখা ঠিক আছে তো? আচ্ছা, মানে মাঝখানের মৌলটাকে ওরা লেখে নেয় আর কি। এখানে একটা মৌল আছে সোডিয়াম, ওই যে লিখে দিছে, এই জন্য আমরা লিখি নাই। আচ্ছা, তারপরে ম্যাগনেসিয়ামের লোকেশন তাইলে হচ্ছে মোটামুটি এই জায়গা বরাবর। হ্যাঁ, আর একটাকে ওয়াইটাকে ওয়াই হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের লোকেশন কোথায়? ডান পাশে। বলেন, আকার সবচেয়ে ছোট হবে কে? পট। লিথিয়াম। লিথিয়ামের সাইজ সবচেয়ে ছোট, তার চেয়ে একটু বড় হবে কে? ম্যাগনেসিয়াম, নাকি? ম্যাগনেসিয়াম, তার চেয়ে একটু বড় হবে কে? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। এই কি বলতেছি, বড় হবে কেন রে বাবা? না ঠিকই তো আছে। হ্যাঁ, না ঠিক নাই তো। তাই তো বলি, এইখানে অ্যালুমিনিয়াম, তারপরে হবে হচ্ছে ম্যাগনেসিয়াম। বুঝতে পারছিস কি? তার চেয়ে বড় হবে কে? পটাশিয়াম। এই তো। সো এর কারণ ব্যাখ্যা করবা কিভাবে? লিথিয়ামের তোমার কি বলে শক্তি স্তর কয়টা? দুইটা, তিনটা, দুইটা না? হ্যাঁ, দুইটা। ম্যাগনেসিয়ামের কি অবস্থা? শক্তি স্তর হচ্ছে 3টা। ওরও শক্তি স্তর 3টা, কিন্তু ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়াম কি অপেক্ষাকৃত ডানে অবস্থিত, যার ফলে ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের আকার ছোট। তোমরা কি বুঝিয়েছো? এইগুলাই যৌক্তিক কারণ। তারপরে পটাশিয়ামকে বলবা ইতার 60টা শক্তি স্তর আছে, এটার লোক খারাপ, এই জন্য এটা বুটকা সুটকা, এই যে সবচেয়ে বড়, এটাই যৌক্তিক কারণ। আচ্ছা, তারপরে কি বলেছে? WXYZ প্রচলিত, বুঝলাম। আচ্ছা, কে কে দেখে আসি একটু। ডাব্লিউটা কি হবে তাহলে আমাদের? ডাব্লিউ সোডিয়াম, জেড হবে পটাশিয়াম, এক্স কে হবে সালফার, ওয়াই কে হবে, এটা কেমন কথা? আর্গন। ক্লোরিন দিতেছে।
ক্লোরিন কি অদ্ভুত ব্যাপার! এই বেটা, ফ্লোরিনের নিচে না ক্লোরিন হবে? সেটাই তো। আমরা মনে হয় টাইপিং এ ভুল করছি, কিছু একটা আগডুম বাগডুম লেখা হয়ে গেছে। কারো কাছে আসছে? আছে টেস্ট পেপার আছে, মিলাই দেখতে পারবি? এখনই দেখতেছি। ময়মনসিংহ বোর্ড 2022 দেখতে আমরা মনে হয় টাইপিং আউলে ফেলাইছি। আচ্ছা, তোদের কি ছকগুলা দেখতে কষ্ট হয় নাকি ঠিক আছে সাইজ লেখার? ঠিক আছে। ওকে। মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো। বলো তো মেন্ডেলিফের পর্যায় সূত্র কি হবে? মৌলসমূহকে যদি তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর নাকি সংখ্যা? ভর ভাইয়া গাইডেও এটাই লেখা আছে। ভাই গাইডও ঠিক এটাই লেখা। ওই আমরা গাইড দেখেই টাইপ করি তো, এই জন্য আর কি ঝামেলা হয়েছে। দাঁড়া যাইতেছি, আগে তোরা এটা বল কি হবে? পারমাণবিক ভর নাকি সংখ্যা? ভর হবে। ভর হবে ভাইয়া, কনফার্ম। এই জিনিস যদি আর ভুল করিস কিলায় মারি ফেলবো। আমি নিজেও ক্লাসের সময় বারবার করে বলছি, মেন্ডেলিভ কিন্তু বলছিল ভর অনুযায়ী, পরে তাকে এসে কে ঠিক করছিল মনে আছে? মোসলে, হেনরি মোসলে। সে বলছিল যে বাবা পারমাণবিক সংখ্যা বলে একটা ব্যাপার আছে, তোমার আমলে ছিল না, এখন নতুন আবিষ্কার হয়েছে, এখন খেয়াল করো ওইটা অনুযায়ী সাজাইলে তারপর ঠিক হবে। সো মেন্ডেলিভ বলছিল পারমাণবিক ভর অনুযায়ী আর কি। মানে সংশোধিত সূত্র তখন হয়তো। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। যদি বলতে মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্র, সংশোধিত বললে পারমাণবিক সংখ্যা লিখতাম, বুঝিয়াছো? জি ভাই। আচ্ছা, কার্বনেটকে যৌগমূলক বলা হয় কেন? তা তুমি কি বলবা? ওরে কি তোমার দেবর লাগে, দেবর বলবা? ওটা পরের অধ্যায়ের জিনিস, পরে দেখতেছি। উদ্দীপকের ডাব্লিউ এবং জেড মৌলের মধ্যে কোনটি অধিক সক্রিয় ব্যাখ্যা করো। আল্লাহ বাঁচাও। ডাব্লিউ আর জেড বলেন, কে বেশি সক্রিয়, পটাশিয়াম নাকি সোডিয়াম? পটাশিয়াম বেশি সক্রিয়। কেন? জি ভাইয়া। সক্রিয় সিরিজের উপরে। আগে বলবা পটাশিয়াম সোডিয়াম উভয়ই ধাতু, এই কথাটা আগে বলবা। আর সক্রিয়তা সিরিজে উপরে, এই কথাটা লাস্টে বলতে হবে, একেবারে লাস্টে, শেষে। উভয়ই ধাতু। এরপরের কথা হচ্ছে ধাতুদের মূল বিক্রিয়া হয় হচ্ছে কিভাবে? ইলেকট্রন দানের মাধ্যমে। আর পরমাণুর আকার যত বড় হয় তাদের জন্য ইলেকট্রন দান করা তত সহজ হয়। কিছু বোঝো নাই? জি ভাইয়া। এই কথাগুলো বলি টলি শেষে বলবা আমার কথা বিশ্বাস না করছ তো তুই সক্রিয়তা সিরিজ খুলি দেখ, যা খুলি দেখ, ওইখানেও আছে। অর্থাৎ সক্রিয়তা সিরিজের ব্যাপারটা তোমার কোনো প্রমাণ হিসাবে না, ওইটা তোমার কথার একটা সাপোর্টিং এলিমেন্ট হিসাবে থাকবে। কেউ বোঝা না? জি ভাইয়া বুঝছি। ধন্যবাদ। WXY মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করা। আল্লাহ বাসাও। WXY আমার গাইডে হচ্ছে ক্লোরিনের জায়গায় ওয়াই দেওয়া আছে, আর হচ্ছে ক্লোরিনটাকে ফ্লোরিনের নিচে বসানো আছে, তাই তো? তোমার গাইডই ভালো। আর এটা সংশোধিত কিছুটা। ওইটা হচ্ছে ক্লোরিনের পরে ফ্লোরিন দিচ্ছে রয়্যালে। আচ্ছা এটা দাও। রয়্যালে এটা সংশোধন করেছে। আচ্ছা, শান্তি শান্তি, মারামারি নাই। একটু দাঁড়াও, আমি এখন ঠিক করে দিতেছি। আমাদের টাইপিংয়ে ডেফিনেটলি ভুল থাকে, আমরা বলছি না, আমরা ওই দেখা দেখা টাইপ করি তো। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে তোমার ওয়াই হবে, তাই না? হ্যাঁ ঠিক আছে তো। এই ঠিক আছে, পাঞ্জেরি ঠিক আছে। এটা ঠিক থাকতে পারে না। না ভাইয়া পাশে হবে। কিন্তু ভাইয়া পাশে কিন্তু হবে ক্লোরিন, আর ওই এক্স এর পাশে হবে হচ্ছে ওয়াই। বাবারে একটু দাঁড়া, ও রে রয়্যালের নাতে একটু থাম, কইতাছি আমি লিখতেছি ও রয়্যাল তো রে। আমি এখানে কি হবে? ওয়াই। দেখ এবার মিলায় দেখ, এটাই হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ ভাই, এটাই আছে। ফ্লোরিনের নিচে ডেফিনেটলি ক্লোরিন হবে, তো রয়্যালে থাকুক আর ব্রিটিশ কোথাও থাকুক, রয়্যাল আলাইছে আমার। আচ্ছা, তাহলে ওয়াই কে হবে বলেন তো? সালফার, এক্স কে হবে? ফসফরাস। রাইট। ওকে, সো এবার বলেছে তোমাকে কি করতে বলছে দেখি। WXY মৌলগুলির আয়নীকরণ শক্তির ক্রম। WX আর ওয়াই। ডাব্লিউ কেডা? ডাব্লিউ হচ্ছে সোডিয়াম, এক্স কেডা? ফসফরাস, আর ওয়াই হচ্ছে সালফার। ভালো প্রশ্ন, বলো। আইপি এর ভ্যালু নিয়ে কথাবার্তা বলতে হবে আমাদের। আইপি
তাহলে আইপি 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 বলেন। আইপি মানে ইলেকট্রন ছাড়বো আমরা, তাই না? ইলেকট্রন ছাড়া সবচেয়ে সহজ হবে কার জন্য? সোডিয়ামের জন্য, ঠিক তো নাকি? তাহলে সোডিয়ামের আইপি এর মান কি সবচেয়ে বেশি হবে নাকি কম হবে? কম। বাবারে কেন বেশি বেশি বলতেছিস? ঘটনা হচ্ছে ওকে কম তাপ দিলে সে ইলেকট্রন ছেড়ে দিতে রাজি হবে, দ্যাটস ওয়াই আমরা বলবো সোডিয়ামের আইপি এর মান সবচেয়ে কম। তারপরে কার হবে? ফসফরাসের নাকি সালফারের? সালফার হবে। কেন বলেন তো? ওই যে ফসফরাসের এই উপযুক্ত ক্ষেত্রে অর্ধপূর্ণ আছে। 3px1 3py1 অর্ধপূর্ণ অবস্থা, বোঝা নাই ব্যাপারটা কিছু। সো ডেফিনেটলি ফসফরাসের আইপি এর মানটা বেশি হয়ে যাবে, ওই ইলেকট্রন ছাড়তে চাইবে না, অর্ধপূর্ণ অবস্থা। বাপ তোরা কি আসলে বুঝছিস? ভাইয়া ওকে, খালিদ মুসলে কিছু বোঝো না? বুঝছি ভাইয়া, কিন্তু পাঞ্জেরিতে যখন উত্তর দিছে তখন ওয়াই সমান আর্গন দেওয়া। ও এতক্ষণ আমার পুরো ক্লাসটার সময় ক্লাসে মনোযোগ না দিও ফানজেরি গাইডের দিকে সাইড হইছে। আল্লাহ ফানজেরি রাত পোহাবার কত দেরি ফানজেরি। তোমরা এই কবিতাটা পড়ছো? রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। আচ্ছা জি না। ভাইয়া বলো। একটা কথা কমো, মাইর দিয়ে না ভাই। হুম ফসফরাস যেটা বলছেন না, এটা স্থিতিশীল আছে আংশিক ভাবে। আচ্ছা যাই হোক, ওটা বলছে যে মানে অধিক রিঅ্যাক্টিভ এলিমেন্ট বলছে উইকিপিডিয়াতে, অনেক বেশি। কে ফসফরাস? হ্যাঁ ভাইয়া, ফসফরাস না, আর্সেনিক যেগুলো আছে, অ্যান্টিমনি সবগুলো। আচ্ছা না মাইর দিব না, ভালো কথা বলছে। এদের রিঅ্যাক্টিভিটি সিলেক্টিভ রিঅ্যাক্টিভিটি বেশি থাকে, মানে নট দ্যাট যে যারে পায় তার সাথে বিক্রিয়া করে, এরকম না আর কি। আচ্ছা এটা নিয়ে কথা বলবো না, এটা নিয়ে আমার লাগলে আলাদা একটা ভিডিও বানাই দিতে হবে। যেমন আজকে ক্লাসে একটা গ্রুপে মারাত্মক সুন্দর একটা প্রশ্ন আসছে, কিন্তু ওই যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি এত বেশি কেন? কারণ হচ্ছে যে অর্ধপূর্ণ অবস্থা, ওইটা যদি হয় তাহলে তো একই ঘটনা তোমার নাইট্রোজেন যে এত নিষ্ক্রিয় তারও কারণ যদি তার অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস হয়, তাহলে একই রকমের নিষ্ক্রিয় তো ফসফরাসের হওয়ার কথা, আর্সেনিকের হওয়ার কথা, তারা হয় না কেন? মারাত্মক সুন্দর একটা প্রশ্ন, তোরা বুঝিস নাই। বাট এটার উত্তরটা দিতে গেলে ভিডিওটা যদি বানাই, যদি সময় পাই পরে, তোরা দেখবি যে কিছুক্ষণ বুঝতেছিস তারপরে দেখবি যে তোদের লেভেল আর নাই, মানে তখন হয়ে যাবে ওটা ইন্টারমিডিয়েটের জন্য ভিডিও আর কি। যাক বলবো না, দেখি পরে। আপাতত আমরা এইভাবে বসাবো। তোমরা কি লজিকটা বুঝছিলা নাকি বোঝো নাই? বুঝতে পারছি। ধন্যবাদ। চলেন পরের প্রশ্ন কি বলেছে দিব। দিনাজপুর বোর্ড ABCD 4টি মৌল যাদের পারমাণবিক সংখ্যা 8। আল্লাহ, তাহলে এ কেডা? অক্সিজেন, বি হচ্ছে অ্যালুমিনিয়াম, সি হচ্ছে সালফার, আর ডি হচ্ছে ক্রোমিয়াম। রাইট, এটা হচ্ছে ক্রোমিয়াম। ওকে, তাহলে এবার বলো তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে তোমরা জানো? সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে এক জোড়া ঘোড়ার ডিম। KF কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, ব্যাখ্যা করো। কঠিন অবস্থায় কেউই বিদ্যুৎ পরিবহন করে না, একমাত্র ধাতু ছাড়া। এটা তো আয়নিক যৌগ, তাহলে একে কি করতে হবে? হয় গলিত অথবা কি অবস্থায় বলেন তো? দ্রবীভূত, ঠিক আছে? হ্যাঁ আয়নিত করতে হবে আর কি। আচ্ছা ওইগুলো তো গ্যাসীয় অবস্থায়ও হবে যদি আয়নিত থাকে। কেমন বুঝাও? গ্যাসীয় অবস্থাতে এর ইলেকট্রনগুলো আলাদা হয়ে থাকে, তো ওই হিসেবে তো ভুল ধারণা। এভাবে না আর কি, মানে গ্যাসীয় পদার্থরা যদি আয়নিত থাকে তাইলে হবে। নর্মালি গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। ধরো এই যে বাতাসে মানে গ্যাসের মধ্যে হবে না, গ্যাসটা যদি আয়নিত গ্যাস হয়, অর্থাৎ তোমাদেরকে দেখাইলে বুঝতে, রড লাইট যেটাকে বলে, রড লাইটের ভিতরে হচ্ছে আয়নিত গ্যাস থাকে আর কি, প্লাজমা স্টেট। সো ওইখানে গেলে হবে। টেসলা কয়েল আছে না, তো স্পার্কগুলো হয়, তাহলে বাতাসকে আয়নিত করে ফেলে। ওইটাই তো বলতেছি, যদি তুমি বাতাসকে আয়নিত করতে পারো তাইলে হবে। বুঝাচ্ছো? টেসলা কয়েল কি তোমরা দেখছো? সবাই দেখছো? যদি না দেখো গুগল করে দেখবা, আর যে বললা টেসলা কয়েলের কথা সে গুগল সার্চ করে সুন্দর 2-1টা ছবি গ্রুপে দিয়ে দিও, তাহলে সবাই জানবে আর কি। ওকে, আচ্ছা পর্যায় সারণীতে ডি মৌলের অবস্থান নির্ণয় করা। আল্লাহ বাঁচাও, ডি কেডা? ক্রোমিয়ামের অবস্থান আমার বাইর করতে লাগবে না, তোমরাই পারবা। ABC মৌলগুলির আয়নীকরণ শক্তির ক্রম। এ কে অক্সিজেন, বি হচ্ছে অ্যালুমিনিয়াম, আর সি হচ্ছে সালফার।
আচ্ছা বলেন তো আয়নীকরণ শক্তি বেশি হবে কার? শিওর? আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হবে কার বলো? অক্সিজেন। দূর বেটা, একটা ধাতু বসে আছে এই জায়গায়, বুঝোস? ধাতুর আয়নীকরণ শক্তি সবসময় কম হবে না, ওই ইলেকট্রন ছাড়তে চাইবে, বোঝো নাই? আচ্ছা তাহলে এই ধাতু সাহেব যে অ্যালুমিনিয়াম, এর সবচেয়ে কম হবে, এর পরে বেশি হওয়া উচিত কার? অক্সিজেনের, তারপরে হচ্ছে সালফারের। তোমরা কি বুঝেছো আমার কথা? মানে এইটা অলওয়েজ ভাববি, ধাতু যদি হয় ধাতুর আয়নীকরণ শক্তি সবসময় কম হবে আর কি। ওর জন্য ইলেকট্রন ছাড়াটা অনেক সহজ হবে। আর এদের তিনজনেরই কিন্তু শক্তি স্তর 3টা করে আর কি। অক্সিজেনের আয়নীকরণ শক্তি। অক্সিজেনের আয়নীকরণ শক্তি উপরে সরি, 3টা করে শক্তি স্তর, কি বলতেছিলাম আবল তাবল। তাহলে এরকম হবে না? দুঃখিত, আমি খেয়াল করি না, মনে হচ্ছিল যে অক্সিজেনও তো একই পর্যায়ের। ওরে বাবারে, এগুলো কি দেখ, একটা সাপের মতো বাইরে ভাই, কুবোতে আসা। লিথিয়াম হইল, তাহলে ডাব্লুটাকে সোডিয়াম, এক্স হচ্ছে পটাশিয়াম, ওয়াইটাকে রুবিডিয়াম, তাই না? আচ্ছা বাকি সব তো ঠিক আছে। জেডটাকে ফসফরাস। আচ্ছা ইলেকট্রন আসক্তি কাকে বলে পারা যাবে? Fe2+ এবং Fe3+ আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থিত? একটু আগে বুঝাইছি, কোনটা বেশি সুস্থিত? কোনটা? 3+, ঠিক আছে পারা যাবে। পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করো। জেড কে আল্লাহ বাঁচাও, ফসফরাসের অবস্থান তোমরা পারবা। WXY মৌলগুলো একই রকমের ধর্ম প্রদর্শন করে, WXY একই রকমের ধর্ম প্রদর্শন করে। বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। আচ্ছা বিক্রিয়া তো দেখাইতেই পারবা, বিশ্লেষণের প্রথমেই কি বলা উচিত বলো তো আমাকে একটু? একই গ্রুপের মৌল, তাই একই গ্রুপের মৌল, সুতরাং ইলেকট্রন বিন্যাসের কাঠামোটা একই। জি ভাইয়া। কাঠামোটা একই, তারপরে দুই একটা বিক্রিয়া দেখাই দিবা। কি বিক্রিয়া দেখাই দিবা? এই বিক্রিয়াগুলো আমি দেখাই নাই, কিন্তু তোমরা পারা উচিত। ধরো এরা সবাই যেহেতু 1 নাম্বার গ্রুপের মৌল, তাহলে ওদেরকে তুমি হ্যালোজেনের সাথে বিক্রিয়া দেখাই দিলা, বুঝতে পারছো? অক্সিজেনের সাথে বিক্রিয়া দেখাই দিবা, দেখবা যে একই রকমের প্রোডাক্ট আসে। সো ভাই একই রকমের ধর্ম প্রদর্শন করবে, শেষ। আচ্ছা তারপরে চবো, এক্স হচ্ছে সোডিয়াম, ওয়াই হচ্ছে ম্যাগনেসিয়াম, জেড হচ্ছে ফসফরাস, কিউ হচ্ছে কে? সালফার। সালফার, আচ্ছা মুদ্রা ধাতু কাকে বলে বলেন, কাকে বলে? কপার, গোল্ড। গ্রুপ নাম্বার কত বলছো? গ্রুপ 11, বা আরিফ ভাই টেকনোলজিতে গ্রুপ নাম্বার কত হয় বলেন? বি বি এক মানে বি 1B। আচ্ছা, আর এই মৌলগুলোর নাম বলে দিও। কপার, সিলভার, গোল্ড। ওকে, F- এবং নিয়নের মধ্যে কোনটির আকার বড়? এটা ব্যাখ্যা করে ফেলছি আমি। কোনটার আকার বড় হবে বলেন, F- নাকি নিয়ন? মাইনাসের ভাইয়া, F- এর আকার বড় হবে আর কি। আচ্ছা তাহলে এবার বলো, উদ্দীপকের মৌলগুলোর মধ্যে কোনটি ধাতব ধর্ম সর্বাধিক? কোনটার? সোডিয়ামের। কেন, কারণটা কি? সেটা ইজিলি ইলেকট্রন ত্যাগ করতে পারবে, কারণ তার ইলেকট্রন বৈশিষ্ট্য শুধু একটি। কারণটা টু ফোল্ড এক্সপ্লেনেশন। টু ফোল্ড মানে দুই ধাপের ব্যাখ্যা। এক ধাপের প্রথম কথাটা হচ্ছে ওর আকারটা সবচেয়ে বড়, বড়। ওর জন্য ইলেকট্রন ছাড়ার সহজ। দ্বিতীয় ব্যাখ্যাটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করে দেখো, 3s1, ওই একটাকে টুক মেরে সরাই দিতে পারলেই কিন্তু তার নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেয়ে যায়, তাই না? জাস্ট একটা ইলেকট্রন সরাইতে হবে। সো এর জন্য তার ইলেকট্রনটা বের করে দেওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, দ্যাটস ওয়াই তার ধাতব ধর্ম সবচেয়ে বেশি। আচ্ছা তারপরে আসো, উদ্দীপকের মৌলগুলির ইলেকট্রন আসক্তি ও আয়নীকরণ শক্তির ক্রম একই হবে কিনা বিশ্লেষণ করো। আল্লাহ বাসা, ওটা ইলেকট্রন আসক্তি আর আয়নীকরণ শক্তি। ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কার? আচ্ছা ইলেকট্রন আসক্তি পরে বলি, আগে বলো আয়নীকরণ শক্তি সবচেয়ে কম কার হবে? আইপি অফ সোডিয়াম কি হবে সবচেয়ে কম? তার চেয়ে একটু বেশি হবে আইপি অফ ম্যাগনেসিয়াম, তার চেয়ে একটু বেশি হবে আইপি অফ কার বলো তো? সালফার। তার চেয়ে বেশি হবে হচ্ছে আইপি অফ ফসফরাস। তোমরা বোঝো না আমি কি বলেছি? আসলে বুঝছিস তো? বুঝতে পারছি। ওকে, এরপরে বলো, আমরা এবার লিখবো হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রমটা, তাই না? সো চলো ইলেকট্রন আসক্তির ক্রমটা একটু লিখে আসি।
আচ্ছা আমি এখানে জাস্ট এমনি এটা লিখে রাখছি, এটা দেখে অবাক হয়েও না। তাহলে ইএ ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি হবে কার বলেন, বুঝে বলেন নিজেরা। ইলেকট্রন নেওয়ার ইচ্ছা সালফার আমার তো মনে হয় সালফারের বেশি হবে। সালফার কেন সালফারের হবে বোঝো নাই বন্ধু? ওটা তো সে আকার যথেষ্ট ছোট। আকার কি সবচেয়ে ছোট কার? সালফারের না? জি আকার ছোট এবং তার ইলেকট্রন বিন্যাসের এমন কোনো আহামরি কাহিনী নাই যে সে ইলেকট্রন নিতে চাচ্ছে না। সো সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি হওয়ার কথা হচ্ছে সালফারের। সালফার তার চেয়ে একটু বেশি হওয়ার কথা কার? ফসফরাসের। আচ্ছা ফসফরাসের তারপরে হওয়া উচিত। তারপরে কার হওয়া উচিত? ম্যাগনেসিয়ামের। তারপরে হচ্ছে সোডিয়াম। এই যে বুঝেছো বন্ধুরা? সো তোমাকে বলছে একই হবে কি না ক্রমটা। আনসার কি হবে বলো? একই হবে কি? না, একই হবে না, এলোমেলো হচ্ছে এবং এক্স্যাক্টলি উল্টে গেছে আর কি। আমি উল্টায় ফেলাইছি, সরি, এগুলো সব ডিসিয়াম। হ্যাঁ ওকে। সো বলো এবার সিকোয়েন্সটা কি একই হলো নাকি চেঞ্জ হয়েছে কোনটা? এক্স্যাক্টলি উল্টে গেছে। সোডিয়াম ম্যাগনেসিয়াম সালফার ফসফরাস, এখানে সালফার ফসফরাস ম্যাগনেসিয়াম সোডিয়াম। সো এলোমেলো আর কি। আচ্ছা তারপরে কি হবে? এ বি সি। এ হচ্ছে ফ্লোরিন, বি হচ্ছে ক্লোরিন, সি কে জানি 35 কার? ব্রোমিন না? রুবিডিয়াম ভাইয়া ব্রোমিন হবে ওই আণবিক ভর ভাই স্যার 35 কার পারমাণবিক সংখ্যা? কার্বন। এই ফাজিলের দল তাড়াতাড়ি বল। দেখি কয়েকজন একটু জিজ্ঞেস করে, কয়েকজন চুপ করে আছে। এই সারিয়া শাওন কই? কি 35 কে? আমি তো 30 পর্যন্ত মুখস্থ করব। হ্যাঁ তুমি তো 30 পর্যন্ত করছো, 35 কে বলতে পারতেছো না? এই 35 নাম্বার কে? তাহলে তো রুবিডিয়াম ক্লোরিনের সাথে 18 করলে ব্রোমিন আসে। 17 নাম্বার গ্রুপে 17-র সাথে কত যোগ করলে আমার একটু বলেন 35 হয়? তাহলে তো ডেফিনেটলি ওটা ব্রোমিনই হবে। 17 ক্লোরিন না, ক্লোরিনের নিচের মূল্যটা পাইতে গেলে আমাদের 18 যোগ করা লাগবে, মনে আছে? ম্যাজিক নাম্বার 2 8 8 18 18। 28 আচ্ছা তাহলে ব্রোমিন। ক্যাটায়ন কাকে বলে? তোমার দাদার মাথাকে বলে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 বলতে কি বোঝো? আমি কিছু বুঝি না। উদ্দীপকের মৌল তিনটির পারমাণবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা করো। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, এইটা ব্যাখ্যা করার কি আছে বোঝো নাই? একই গ্রুপে উপর থেকে কি যাব, নিচে যাব, তাহলে আকার কি হবে? আস্তে আস্তে বড় হবে। আচ্ছা ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি উদ্দীপকের মৌলগুলোর সাহায্যে বিশ্লেষণ করো। কিভাবে বিশ্লেষণ করবা? বলবা যে পর্যায় সারণীতে মৌলের অবস্থানের নিয়ম অনুযায়ী তাদের যতগুলো শক্তিস্তর থাকে তাদের অবস্থান কি তত নাম্বার পর্যায়ে হয় এবং সর্বস্থ শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যা এটা হচ্ছে কি তার গ্রুপের সংখ্যা হয় না? মনে আছে আপনাদের? ওই যে এস আর পি থাকলে কি হয়, এস আর পি এর টোটাল যে ইলেকট্রন সংখ্যা সেটাই কি তার গ্রুপ সংখ্যা, বোঝো না? সো এই দিয়ে দেখাই দিবা যে এদের সবার লাস্টের শেলে এস আর পি অরবিটাল আছে। সো টোটাল যোগফল হচ্ছে 7 করে, তাহলে ওই 17 নাম্বার গ্রুপে থাকবে আর ওই পর্যায়ের উপর ডিপেন্ড করে হচ্ছে শক্তিস্তর। শেষ। কি না আর কিছু কি লাগার কথা এখানে বলো তো? আর কি দিয়ে দেখাবা? এইটুকু দেখাইলে হবে। বলছে তো তোমাকে উদ্দীপকের মৌলগুলোর সাহায্যে বিশ্লেষণ করো। সো ওইটা দিয়ে দেখাই দিছো, ঠিক আছে? ওকে তারপরে চলো বন্ধু, অবস্থান্তর মৌল কাকে বলে? কাকে বলে মনে আছে? যেসব ডি ব্লক মৌলের এক থেকে বড় মানে এবং 9 আর কি 1 থেকে 9 পর্যন্ত স্থির আয়নে কমপক্ষে একটি সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে D1 থেকে D9 অর্থাৎ ডি উপশক্তি স্তর আংশিক পূর্ণ থাকে। আংশিক পূর্ণ থাকে তাকে আমরা বলবো হচ্ছে অবস্থান্তর মৌল। উদাহরণ দেখাই দিও, আয়রন ক্রোমিয়াম অমুক তমুক দিয়ে একটা উদাহরণ দেখাই দিও। আচ্ছা 2s অপেক্ষা কি 2p অপেক্ষা 2s অরবিটালের শক্তি কম ব্যাখ্যা করো। কেমনে করবেন? n+l এর মান দিয়ে, মনে আছে? ওকে পারা যাবে আশা করি। তারপরে কি দিছে? 1 নং এর মৌলসমূহের ধাতব ধর্ম ব্যাখ্যা করো। 1 নং এর মৌল মানে কি? লিথিয়াম আর হচ্ছে বেরিলিয়াম। বলো ধাতব ধর্ম বেশি হবে কার, লিথিয়ামের নাকি বেরিলিয়ামের?
আকার বড় কার বলেন? বেরিলিয়াম। ওরে বলদের দল, লিথিয়ামের ডান পাশে না বেরিলিয়াম অবস্থিত? তো লিথিয়াম বড় হবে আকার। বোঝা না? জি, লিথিয়ামের ডান পাশে তো বেরিলিয়াম, তাহলে আকার বড় কার? লিথিয়ামের না? লিথিয়াম। আচ্ছা, 1 নাম্বার কথা, এর যেহেতু আকার বড় তাহলে এর ধাতব ধর্ম কি হবে বলেন তো? বেশি হবে। এর ধাতব ধর্ম হচ্ছে বেশি, এই বলদের মানে লিথিয়ামের আকারের কারণে বলা যায়। আবার তার ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলেও দেখা যাবে এটা হচ্ছে কত, 2s1, হ্যাঁ 2s1, আর এর কি হবে বলেন তো, 2s2 না? বলো তো কার কাছ থেকে ইলেকট্রন ছাড়ানোটা সহজ, 2s1 থেকে নাকি 2s2 থেকে? 1 থেকে ছেড়ে দেওয়াটা ইজি। দ্যাটস ওয়াই তোমার ইলেকট্রন ছাড়তেই যেহেতু হবে, ধাতব ধর্মই যেহেতু দেখাইতে হবে, তার মানে সব বিবেচনাতেই লিথিয়াম বেরিলিয়ামের চেয়ে বেশি সক্রিয়। বুঝেছো বন্ধুরা? ওকে, তারপরে কি জানতে চাইছে? বুঝিয়ে দেবেন? বুঝি নাই কি? মানে বি নাম্বার কোশ্চেনটা একটু বুঝিয়ে দেবেন? বি নাম্বার মানে এইটা? হ্যাঁ জি, ও, তুমি 2p এর জন্য যদি বের করো, এখন সহজ সহজ প্রশ্ন করবো, আমি খুব পছন্দ করি। 2+1 হবে। হ্যাঁ, 2+1 হবে। কারণটা কি, এই পি উপশক্তি স্তরের জন্য, যেটাকে তোমাদের বইতে অরবিটাল বলে, পি উপশক্তি স্তরের জন্য মানে এস উপশক্তি স্তরের জন্য এল এর মান কত হয় বলো তো? 0। পি উপশক্তি স্তরের জন্য এল এর মান হয় হচ্ছে 1। ডি উপশক্তি স্তরের জন্য এল এর মান কত হবে? 2। তাহলে 2 মানে হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে 2, শক্তি স্তর 2। আর পি উপশক্তি স্তরের জন্য এল এর ভ্যালু হয় কত? 1। এই যে, তাহলে কত হবে এটা? 3। 2s এর জন্য আমাদের n প্লাস এল এর মান কত আসবে বন্ধু বলো? 2 প্লাস, হ্যাঁ 2 প্লাস আসবে হচ্ছে এখানে 0, ইকুয়াল টু আসবে 2। তাহলে শক্তি কম কার? 2s এর শক্তি কম, 2p এর শক্তি বেশি। বুঝেছো? জি। Easy. ওকে, তুমি মনে হয় ওই ক্লাসটা করো নাই, করলে পারবা আরো ভালো করে। ওকে, তারপরে এবার তোমাকে বলেছে কি 2 নং এর মৌলসমূহ, 2 নং কেডা এটা, এই বলদটা। আচ্ছা, 2 নং এর মৌলসমূহ একই গ্রুপের অন্তর্ভুক্ত কিনা বিক্রিয়া সহ বিশ্লেষণ। আমাকে কেন এগুলো বিশ্লেষণ করতে হবে? এগুলো তোমরা পারো না? বিক্রিয়া সহ বিশ্লেষণ করবা। ইথাগোলগে ফ্লোরিনের সাথে সোডিয়ামের বিক্রিয়া দেখাও, ক্লোরিনের সাথে সোডিয়ামের বিক্রিয়া দেখাও, দেখায় দেখায় বলবা যে দেখ ভাই একই রকমের প্রোডাক্ট দেয়। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেখাও, তাহলে বুঝাবা যে ভাই এই যে হইছে একই গ্রুপের মৌল। আচ্ছা, তারপরে চলো চট্টগ্রাম বোর্ডে চলে এসেছি। ডাব্লিউ কেডা? হাইড্রোজেন। এটা কেডা? হিলিয়াম। এটা কেডা? নাইট্রোজেন নাকি? হ্যাঁ নাইট্রোজেন। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আচ্ছা, পর্যায় কাকে বলে? তোমার দাদার মাতাকে বলে। আনুভূমিক যে সারিগুলো তাদেরকে পর্যায় বলে। গরুর নাতি। আচ্ছা, CH3, আচ্ছা এই 3টা উপরে চান্দে উঠে গেছে, এটা আমাদের টাইপিংয়ে একটু মিস্টেকিং হয়ে গেছে, ব্যাপার না, আশা করি তোমরা বুঝতেছো। আচ্ছা, তাহলে এখানে CH3 পর্যায়ে, CH3 বন্ড CH3 একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা আমরা পরে করবো না, অর্গানিক পড়ার সময়। এই সম্পৃক্ত হাইড্রোকার্বন কাদেরকে বলে মনে আছে? অসম্পৃক্ত আর সম্পৃক্ত, জি ভাই, একদম। যেসব বন্ধন। যেসব হাইড্রোকার্বনে কোনো দ্বিবন্ধন অথবা কি থাকবে না, থাকবে না, অর্থাৎ শুধুই একক বন্ধন থাকবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, এই সম্পৃক্ত ইংরেজি কি? ইংরেজি জিজ্ঞেস করলেই যে তোমরা হাগু করি দাও, এই ব্যাপারটা খুব অদ্ভুত লাগে আমার কাছে। হ্যাঁ করতেছে স্যাচুরেটেড। কেন স্যাচুরেটেড বলে এগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে, বাট জাস্ট জেনে রাখো আপাতত এটাকে বলে স্যাচুরেটেড। ওকে, সো এবার বলো ওয়াই ও জেড মৌলের আলোকে ব্যাখ্যা করো যে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। ওয়াই আর জেড কেডা? হেস, বাচ্চা জিনিস, পারবি তো? পারবি। ওকে, তারপরে কি হবে? পর্যায় সারণীতে ডাব্লিউ ও উক্তিটি বিশ্লেষণ কি ও কি এক্স ম্যাক্স সেটটা হবে কি? টাইপিং এ ঝামেলা হয়েছে, তোমরা একটু তাড়াতাড়ি বের করে দেখো চব ও 21-এর প্রশ্নে কি লেখা আছে টেস্ট পেপারে। ভাইয়া মুকিত ভাইয়ের সময় দেখি এডিটর থাকে না, তার সময় দেওয়া আছে।
অক্টেটে বিশ্লেষণ করে তিনটা সপ্তাহে বিশ্লেষণ করে ও এক্স হবে এখানে, ওর পরে এক্স। WOX নাকি? তিনটা সপ্তাহ আচ্ছা মেয়েটা বল কি, তোরা থাম, গেস করা লাগবে না, বলো এক্স্যাক্টলি কি দেখছো? ডাব্লিউ ও এক্স, এটা হ্যাঁ এটাই। পুরো কথাটা বল বাবা, পুরো কথাটা বল। পরের সারণীতে এক্স ও ডাব্লিউ ও এক্স মৌলের অবস্থান সামঞ্জস্যপূর্ণ নয়, উক্তিটি বিশ্লেষণ করো। ও ও এখানে বিশ্লেষণ করো, আগে হুম উল্টা পাল্টা, পৃথিবীটাই পুরোটা উল্টা পাল্টা। WOX এইবার তো ঠিক আছে তাই না? তাহলে আর এইসব কিছু লাগবে না। ওকে, পর্যায় সারণীতে ডাব্লিউ, কি সুন্দর দেখা যাইতেছে, এক্স মৌলের অবস্থান সামঞ্জস্যপূর্ণ নয়, ব্যাখ্যা করো। সামঞ্জস্যপূর্ণ কিন্তু বলছে নয়, এটা এক্সপ্লেন করতে হবে, নয়। সো কেমনে ব্যাখ্যা করা যায় চলেন দেখি। ডাব্লিউ হচ্ছে হাইড্রোজেন, আর এক্স কে ছিল, ও হ্যাঁ এটা তো ব্যাখ্যাই করছি আমরা, মনে আছে আপনাদের? পর্যায় সারণীর যে ব্যতিক্রমগুলো ছিল বা যে ত্রুটিগুলো ছিল, হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থা, তারপর একটা কি ছিল, ল্যান্থানাইড অ্যাক্টিনাইড সিরিজের অবস্থান, মনে পড়ছে? পারবা, ঠিক আছে। তারপরে চলো বন্ধু, সিলেট বোর্ড 2021-এর প্রশ্ন, সেটা হলো মৌল হচ্ছে কি, ঘোড়ার ডিম, এটা সৃষ্ট আয়ন ইলেকট্রন সংখ্যা। সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন। এক্স প্লাসে হচ্ছে 10টা ইলেকট্রন থাকে, তাহলে বলো তো এক্সটাকে সোডিয়াম হওয়ার কথা না? সোডিয়াম। Y2 প্লাস সেখানে হচ্ছে 10টা, তার মানে ওয়াইটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। বুঝাচ্ছ কি? আচ্ছা, তারপরে এবার আমাকে একটু বলেন, জেড মাইনাস হচ্ছে 18টা ইলেকট্রন, জেড মাইনাস। মাইনাস। আচ্ছা জেড যদি মাইনাস না হয়ে শুধু জেড হইতো, তাহলে বলো তো আমাকে একটু, জেড মাইনাসে যেহেতু 18টা ইলেকট্রন, তাহলে জেডে কটা ইলেকট্রন হইতো? 17টা না? 17টা তাহলে ক্লোরিন। ক্লোরিন। তোরা কি বুঝছিস আমার কথা? জি ভাইয়া। আচ্ছা বুঝলাম। এখন ঘটনা হইতেছে, এটা মনে হয় দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, কিউ একটি মৌল যার পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম। কিউ কেডা? আচ্ছা কোন একটা মৌল আর কি। সুপ্ত যোজনী কাকে বলে এই অধ্যায়ে শেখার মতো জিনিস, পরে শিখতেছি। প্রোপানল একটি, এটা কি লিখছে, পোলর যৌগ, পোলর যৌগ না পোলার যৌগ। আচ্ছা এটা একটা, হ্যাঁ কি দেখে নেই, জেড, না এটা তো মাইনাস। তো ক্লোরিনই হবে। বাবা জেড মাইনাস দিছে তো, তাহলে যদি জেড চিন্তা করো তাহলে ইলেকট্রন একটা কমায় দাও, তখন কি আসবে? 17টা আসবে না? 17টা ইলেকট্রন কার? ক্লোরিনেরই তো। হিমেল বুঝিস নাই? আচ্ছা তাহলে প্রোপানল একটি পোলার যৌগ, ব্যাখ্যা করে, এটা পরে আমার। এটা কি পোলার যৌগ কিনা বলো তো আমাকে একটু। হ্যাঁ পোলার যৌগ কিনা? ওএইচ মূলকটা আছে, ওএইচ মাইনাস বলা যাবে না, ওএইচ মূলকটা আছে আর কি। অর্গানিক না, অর্গানিকে তো ওইভাবে প্লাস মাইনাস থাকবে না। আচ্ছা, উদ্দীপকের কিউ মৌলটি পর্যায় সারণীর কোন ধাতব মৌলকে নির্দেশ করে? আল্লাহ, কিউ মৌল কিটা কোথায়? ও এটা কিভাবে বের করবা? একটা পরমাণুর ভর যেটা, ওইটাকে আমরা ভাগ করে দিব কত দিয়ে বলেন তো? কার্বন 12 পরমাণুর 1/12 অংশের ভর, তাহলে আমরা পেয়ে যাব। একটু ক্যালকুলেট করো তো কত আসে। 1.6605 10⁻⁻24 করে দেখতো কত আসে। 40 আসে। 40 কার পারমাণবিক ভর বলেন তো আমাকে একটু? ক্যালসিয়াম। ক্যালসিয়ামের। আচ্ছা তাহলে তোমাকে এবার কি বলছে, কি দেখাইতে হবে? পর্যায় সারণী কোন ধাতব মৌলকে নির্দেশ করে, গাণিতিকভাবে ব্যাখ্যা করে, যে গাণিতিকভাবে ব্যাখ্যা দিয়ে দিছি ভাই হয়েছে। উদ্দীপকের এক্স ওয়াই ও জেড মৌলসমূহের পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ। এক্স ওয়াই জেড কে সোডিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরিন, বাচ্চা জিনিস, আমার আর দেখানোর কিছু নাই। সোডিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম ছোট, ক্যালসিয়ামেরও তো দুইটারও তো 40 পারমাণবিক ভর না? কার্বন এবং আর্গন এবং, ও হ্যাঁ 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 ধাতব বলে দিছো তো, ধাতব বলার মানে হচ্ছে ক্যালসিয়াম হবে, বুঝেছো? ওকে চলো ববো। এই অধ্যায় থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, আমি টেস্ট পেপার উল্টায় দেখে তো অবাক যে ভাই রে ভাই প্রশ্নই শেষ হয় না, অনেক প্রশ্ন, তার মধ্যে আমি বাইছে কয়েকটা প্রশ্ন নিয়ে আসছি আলোচনার জন্য। আচ্ছা সো মৌল চিহ্নিতকরণ কি কি জানি লিখছি, ABCD।
ক্যালসিয়ামের 4 ঘর ডানে অবস্থিত, সর্বনাশ। এটা কে বলেন তো? তৃতীয় পর্যায়ের গ্রুপ 17তে অবস্থিত, তার মানে এটা ক্লোরিন না? ক্লোরিন। বি হচ্ছে শেষ স্তরে ইলেকট্রন বিন্যাস 4s1, তার মানে ডেফিনেটলি এটা কে? পটাশিয়াম। সি হচ্ছে বলতেছে ক্যালসিয়ামের 4 ঘর ডানে অবস্থিত, ক্যালসিয়ামের ডানে কে? স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। তাহলে আমার মতে সি হচ্ছে ক্রোমিয়াম। কিছু মনে হয় বোঝা নাই? ওকে। ডি হচ্ছে কে? জিঙ্কের 1 ঘর বামে অবস্থিত, তার মানে ডিটা কে বলেন তো? কপার না? ভালো প্যাচাইছে, বাহ, সৌন্দর্য। আচ্ছা, অষ্টক সূত্রটি বিবৃত করো এই অধ্যায়ের জিনিস। C4H10 কে প্যারাফিন বলা হয় কেন? অর্গানিকের জিনিস। সি ও ডি মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ব্যাখ্যা করো। পারবা না? সি আর ডি, ক্রোমিয়াম আর কপার, বাচ্চা জিনিস। উদ্দীপকের এ বি ও সি মৌলসমূহের ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করো। এ বি ও সি, ক্লোরিন, পটাশিয়াম, ক্রোমিয়াম, বলেন ইলেকট্রন আসক্তির ক্রম। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি অফ কি, 3টার নিয়ে কাজ করতে হবে আমার। কার বেশি হবে? ক্লোরিনের সবচেয়ে বেশি হওয়ার কথা না? তারপরে কার হওয়ার কথা বলেন তো? ক্রোমিয়ামের লাস্টে হওয়ার কথা পটাশিয়ামের। তোমরা কি বুঝেছো ব্যাপারটা বন্ধু? ওকে। তারপরে প্রশ্ন যেন শেষই হয় না রে বাবা, ঢাবো 20। কি বলেছে এখানে? এক্স হচ্ছে কে হবে তোমার? পটাশিয়াম, ওয়াই হচ্ছে ক্যালসিয়াম, জেড হচ্ছে স্ক্যান্ডিয়াম। আচ্ছা, পি হচ্ছে কে তোমার? ফ্লোরিন, কিউ হচ্ছে ক্লোরিন, আর হচ্ছে ব্রোমিন, এস তাহলে কে বুঝছেন তো? আয়োডিন। আচ্ছা, ডোবেরাইনারের ত্রয়ী সূত্র কি? ওই যে দেখাই দিবা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের একটা উদাহরণ দিয়ে দেখাই দিলা। আর্গনকে কেন নিষ্ক্রিয় মৌল বলা হয়? কেন আর্গনকে নিষ্ক্রিয় মৌল বলা হয়? কেন কেন লাস্ট আসলে ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাই দিবা। উদ্দীপকের এক্স মৌল থেকে আর মৌল পর্যন্ত পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। এক্স মৌল কেটা? পটাশিয়াম থেকে আর, এক্স থেকে আর একই পর্যায়ে একই। হ্যাঁ, তা হ্রাস বৃদ্ধি তো কোনো চেঞ্জ থাকবে না, তো কোনো ঝামেলা থাকবে না, তো ক্রমান্বয়ে ছোট হয়ে যাবে, বুঝতে পারছিস কি? আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত শ্রেণীর মৌলগুলো ধর্ম অভিন্ন প্রকৃতির কিনা সমীকরণ সহ বিশ্লেষণ করো, মানে বিক্রিয়া দেখাইতে হবে আর কি। শ্রেণীর মানে কিন্তু এই গ্রুপটার, বুঝতে পারছিস কি? হ্যাঁ, এইটা ওই বিক্রিয়া দিয়ে দেখাই দিব আর কি। হ্যালোজেনদের সাথে ধাতুর বিক্রিয়া দেখাবো, অক্সিজেনের বিক্রিয়া দেখাবা, এই শেষ। তারপরে বাউরে মরে যাইতেছি প্রশ্ন সলভ করতে করতে। আচ্ছা, তবে এই অধ্যায় থেকে আমি আবারও বলতেছি, প্রচুর প্রশ্ন আসে বলে আমি বেশি করে সলভ করাচ্ছি, এবং এই অধ্যায়ের উপর কিন্তু পুরো 3টা ক্লাস যাচ্ছে। আমার মনে হয় না আজকে আমি কেমিক্যাল বন্ড শুরু করতে পারবো, না করতে পারলেও সমস্যা নেই, এক্সট্রা ক্লাস দিব। আচ্ছা দেখো, এইচ ওয়াই, ওয়াই কেডা? ওয়াই হবে হচ্ছে লিথিয়াম, জেড কে? পটাশিয়াম, পি কে? রুবিডিয়াম। আচ্ছা, নিয়নের বাম পাশে কে হবে? এটা ফ্লোরিন। ফ্লোরিন, ইউ ইউ এফ এল ইউ ও আর আই এন ই, ফ্লু, ফ্লু। হ্যাঁ, তবে তার মানে কিন্তু এনার পরেরটা হচ্ছে কুলুরিন, বুঝছো? আচ্ছা, আর কি হবে তাহলে? ক্লোরিন। আচ্ছা, আর কিছু লাগতেছে না। তাহলে আইসোটোপ কাকে বলে? যাদের যেসব মৌলের যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু কি আলাদা? পারমাণবিক ভর সংখ্যা বা হচ্ছে নিউট্রন সংখ্যা আলাদা, তাদেরকে আমরা বলবো হচ্ছে আইসোটোপ। C3H7 একটি অ্যালকাইল মূলক, ব্যাখ্যা দাও, পরে দিব না। আচ্ছা, উদ্দীপকের এ গ্রুপটি ধাতব ক্রোমের ব্যাখ্যা দাও। এ গ্রুপ মানে এইটা, পারা যাবে? আকার বড়। ওকে। উদ্দীপকের এ ও সি গ্রুপ দুটি সক্রিয়তার ক্রম পরস্পরের বিপরীত, ব্যাখ্যা করো। এ আর সি, সিটাকে হ্যালোজেন না? সো ধাতুদের ক্ষেত্রে তুমি যত নিচের দিকে আসবা তত তাদের সক্রিয়তা কি হবে বলো তো? বাড়বে। আর এরা তো অধাতু, অধাতুর ক্ষেত্রে যত নিচের দিকে আসবো তত কি সক্রিয়তা কমে যাবে। অধাতুর ক্ষেত্রে সাইজ যত ছোট হবে তত সক্রিয়তা বাড়বে, বোঝা নাই? ইলেকট্রন গ্রহণ তাদের জন্য সহজ হবে, এই আর কি। ভালো প্রশ্ন। আল্লাহ বাঁচাইছে, অনেকক্ষণ ধরে আমরা সিকিউ সলভ করেছি, আল্লাহ বাঁচে গেছি। চলো এবার ববো, JW ডোবেরাইনারের ত্রয়ী কোনটি? ক নাম্বারই তো
ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? এই যে দেখো, কোনটা ছিল বলো? ভর ছিল। পারমাণবিক ভর পাওয়া ভর। পর্যায় সারণীতে সিলিকনের অবস্থান কোনটি? সিলিকন বলো। সিলিকন হুম। তৃতীয় পর্যায়ে, এটা তো শিওর। 14। তৃতীয় পর্যায়ে গ্রুপ হচ্ছে 14, বুঝেছো? খ। কোন গ্রুপের মৌল সংখ্যা কম? ভালো প্রশ্ন, এটা খুবই ভালো একটা প্রশ্ন। বলো দেখি, কোন গ্রুপের মৌল সংখ্যা কম? হুম হুম 12 নাম্বার মানে বুঝছো তো? আচ্ছা, আমি একটু দ্রুত পর্যায়সারণীটা আঁকি। এই যে প্রথম গ্রুপ, পরের গ্রুপ, তারপরেরটা এরকম লম্বা, তারপরেরটা একটু এই এই যে হইল। এখন আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা মানে কি? না বুঝছি এখন। হ্যাঁ, এখন বলো আমাকে, এইখানে কয়টা? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, এরকম না? আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইখানে তো 12 নাম্বার নাকি? জি ভাইয়া। 13 14 15 16, এই পুরোটা 17, এইটা হচ্ছে 18। ঠিক আছে, এই 17 নাম্বারটা একটু মোটা হয়ে গেছে, ব্যাপার না। আচ্ছা, এবার বলো তো এইখানে কত কত আছে? 12 আছে। সো 12 নাম্বার গ্রুপে কারা আছে বুঝছো তো? জিঙ্কের ওই গ্রুপটা 14 আছে। 14 নাম্বারে কি আবার মৌল বেশি না অনেকগুলা? হ্যাঁ ভাই। আচ্ছা, 14 চিন্তা বাদ। 13তে কি অবস্থা? 13তেও অনেকগুলো মৌল, 13 চিন্তাও বাদ। 15তেও অনেকগুলো মৌল, 13 14 15তে তো একই সংখ্যক মৌল। তোরা কি বুঝছিস আমার কথা? সো কারেক্ট আনসার হচ্ছে 12 হবে আর কি। ওকে, তারপরে ত্রয়ী সূত্রকে সমর্থন করে কোনটা বলো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম তো করেই। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কি করে? আমার মনে নাই, না করেন না। আমি জানি না, কিন্তু তোমাদের মনে রাখা লাগবে আর কি। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন করে? করে না। ভাই আমি এগুলো জানি না, এগুলো মুখস্থ রাখার ব্যাপার, যে ডোবেরাইনার কোনটাকে কোনটাকে ত্রয়ী হিসাবে দেখাইছে। সো তোমাদের বইতে যা আছে এটা একটু মনে রাখবে আর কি। সো এটা তোমরা নিজেরা করে নিও, ঠিক আছে? আমি এটা আলোচনা করতেছি না আর কি। ওকে, আমি জানি না ভাই, আমাকে মাফ কর। বল, পর্যায় সারণীর গ্রুপ 3-এ মৌলের সংখ্যা কত বলো? গ্রুপ 3। অনেক 32টা হবে। কেন 32 হবে বলতো? ল্যান্থানাইড অ্যাক্টিনিয়াম। সব কনসিডার করে। আচ্ছা, তারপরে ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ে কোন মৌলটি ব্যতিক্রম বলেন? আচ্ছা, ক্যালসিয়াম ও জিঙ্কের ক্ষেত্রে যোজনী তো একই বটেই, গ্রুপ একই না? গ্রুপ তো একই না, পর্যায়ে একই, নিচের কোনটি? ও আল্লাহ, এটা নিচের লাইনে হবে, বুঝছিস তো? নিচের কোনটি সঠিক আর কি, এইটুকু কথা পরে হবে আর কি। আচ্ছা, পর্যায়ে তো একই নাকি আলাদা কোনটা? পর্যায়ে কি? পর্যায়ে একই, তাহলে 1 আর 3 কারেক্ট। 1 আর 3 কোনটা? খ নাম্বারটা। খ নাম্বার। ওকে, পর্যায় সারণীর প্রথম গ্রুপের একটি ধাতু এম, প্রথম গ্রুপ, ঠিক আছে, মেনে নিলাম। এর অক্সাইডের সংকেত কি হবে বলো? খ হবে। খ। M2 ও হবে না? বুঝতে পারছিস তো? প্রথম গ্রুপের মৌলদের যোজনী 1 হয়। আচ্ছা, তারপরে কে এ স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, কে তো পটাশিয়াম নাকি? তাহলে এটা কি হবে? ক্যালসিয়াম না? ক্যালসিয়াম হবে। আচ্ছা, একটি, হ্যাঁ, এটি পর্যায় সারণীর একটি পর্যায়ের খণ্ডিত অংশ। এ মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থান করছে? এ মৌলটি 4 পর্যায়ে। এটা সবাই তো একই পর্যায়ে আছে, 4 নাম্বার পর্যায়ে। আচ্ছা, এক্স একটা মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? 3D5 4s1, কে এটা বলেন তো? ক্রোমিয়াম না? কোন গ্রুপে অবস্থিত? 6 নাম্বার। 5 আর 1 6, গ্রুপ 6। আচ্ছা, ল্যান্থানাইড সারির শেষ মৌলটি হলো, আমার খুব পছন্দের প্রশ্ন। খেয়াল করো, আমি তোমাদেরকে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড নিয়ে ভালো করে দেখাই নাই, হালকা করে একটু বলে দেই, যেটা মনে রাখবা কেমনে। এদের প্রথম আর লাস্ট মৌল দুইটা জানাটা খুবই জরুরি।
সেটা হচ্ছে এখানে তো ল্যান্থানাম আর এখানে কি অ্যাক্টিনিয়াম। ল্যান্থানাম থেকে লুটেশিয়াম আর অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম। হ্যাঁ, সো এখন তোমাকে বলছে কি ল্যান্থানাইট সারির শেষ মৌলটি কি হবে তাহলে? লুটেশিয়াম। ওকে, তাহার পরে বলো বন্ধু কি হয়েছে এখানে? উপরের ইলেকট্রন বিন্যাসটি নিচের কোনটির? 3d5 4s0 কেটা এটা? আয়রন 3+। 3+, Fe3+। Fe3 2+ কেমনে? বড় হয়ে যাবে তাহলে। বুঝতে পারছিস তো? হ্যাঁ, এক্স মৌলটির একটি পরমাণুর ভর, এক্স কেডা 29 কে কপার, পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম, তাইলে উদ্দীপকের মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? 11 নাম্বার গ্রুপে অবস্থিত। আমার তো হ্যাঁ, এক্স মৌলটির ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে? কয়টা? হ্যাঁ, একটা তো। আরে ভাই 3d10 4s কত 1 না? বোঝা না, বুঝতে পারছিস কি? কোথায় আসছে এই প্রশ্ন দেখো তো, যশোর বোর্ড 2022-এ। সো এইখানে আবার ভদ্রলোকের মতো বলছে উপশক্তি স্তর। কেন বলছে জানো? যশোর বোর্ডের তো আমি মানে আমার বোর্ড তো যশোর বোর্ড, সো এই সাবধানে কথাবার্তা বলছে আর কি। আচ্ছা, তারপরে চলো, কি একটা জানি দিয়েছে, এটার ইলেকট্রন বিন্যাসের নিয়মে কি বিন্যাসের নিয়ম মেনে চলে যেসব পরমাণু, আল্লাহ বাঁচাও, তোমরা বলো। এই বস্তুটা মূলত কার? কপারের না? এখন কপারের নিচে কে বলেন? কপার, সিলভার, গোল্ড। হ্যাঁ, সো সিলভার সাহেবও একই কাজই করবে, কপার সাহেবও একই কাজই করবে। ক্রোমিয়াম তো আর ওই কাহিনী করবে না। ও না 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 না, রাখ রাখ রাখ, এই বাবারে বাবা, ডেঞ্জারাস প্রশ্ন। এ তো কোনো বোর্ডের না, এটা এক্সট্রা কোশ্চেন নিয়ে আসছি আমি। মনোযোগ দিয়ে শোন, ডেঞ্জারাস কথা বলছে কিন্তু। এইটা দেখো, এইটা কোন নিয়ম মেনে চলতেছে? ওই যে হুন্ডের নীতি মেনে চলতেছে না? হুন্ডকে মানার জন্য কিন্তু আউফবাওকে পর্যন্ত ডিনাই করতেছে সে, বোঝা না? ওকে, তাহলে ওই নিয়মে ওই কাহিনী কাদের কাদের ক্ষেত্রে হবে দেখো তো? ওইটা তো তোমার ক্রোমিয়ামের ক্ষেত্রে হবে। ওরে সোনা, যে ঠান্ডা গলায় বললে ক্রোমিয়ামের ক্ষেত্রে তো ডি অরবিটালে 5টি ইলেকট্রন থাকে। কে তুমি? আচ্ছা, যেই হও, আমার ভালো লাগছে তোমার কথার স্টাইলটা, অসম্ভব সুন্দর, কলিজাটা। মনোযোগ দিয়ে শোনো। তোর নাম কি? সাদমান ভাইয়া। তুই কি রবীন্দ্রসঙ্গীত গাস? যদি না গাস, কালকে থেকে গাবি, নইলে তোকে মারবো। তোর কণ্ঠের সাথে যাবে খুব সুন্দর। দেখ, বলছে যেটা, যে নিয়মে এই ঘটনাটা ঘটছে ওই নিয়ম অনুসরণ করে কে কে? এখানে কোন নিয়মে ঘটছে? তুই হুন্ডকে মানতে যায়, তুই তো আউটবাউরে পাত্তা দিস নাই, কেউ বোঝে না। ওই ঘটনা কই কই ঘটছে, সেই ঘটনা ঘটছে হচ্ছে ক্রোমিয়ামেও তো সিমিলার ঘটনাই ঘটছে, বুঝেছো? মানে ওখানে 3d10 থাকার দরকার নাই, বাট ওই সিমিলার ঘটনা কোথায় কোথায় ঘটছে। সো কারেক্ট আনসার কোনটা হওয়া উচিত বলেন? কেন? টিং 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 টিং। তাহলে এই কোশ্চেন আমি যেখান থেকে নিছি আমার আবার দেখা লাগবে যে ওখানে কি হয়েছে। হ্যাঁ, ওকে, বাট দ্যাটস এ ভেরি বিউটিফুল কোশ্চেন। শ্বেতাব আছিস? এই কোশ্চেনটা মার্ক করে রাখ, এটা নিয়ে আমার আবার আলোচনা করা লাগবে আর কি। এটার আনসার কই গেছে? কোনটা? খ, মানে 2 আর 3 দিছে। বুঝছি, সিলভার বাদ বলতে ভুলে গেছিলাম। ওই সিমিলার একই গ্রুপের হওয়া সত্ত্বেও সিলভারে কিন্তু ওই ঘটনা ঘটে কিন্তু কপারে। তোরা বুঝিস না আমার কথা বাবা। সো কপার আর সিলভারে হচ্ছে এই ঘটনা ঘটে। সো তাহলে কারেক্ট আনসার হচ্ছে 2 আর 3। হ্যাঁ, ঠিকই আছে, এইটাই। ভাইয়া এটা কিসের প্রশ্ন? এটা আমি জানি না, তোদের টেস্ট পেপার থেকে মনে হয় নিছি, বাট প্রশ্নটা আমার খুব ভালো লাগছে আর কি। মানে কোনো বোর্ডে আসে না, কোনো একটা স্কুলে আসছে মনে হয়। কেউ খুঁজে পাইছিস প্রশ্নটা? হ্যাঁ,
এরকম একটা প্রশ্ন ক্লাসেও করাইছিলেন। আচ্ছা, না না, কে কে জানি বললো না খ নাম্বার দেওয়া উত্তরে, কোথায় পাইছিস? টেস্ট পেপারই তো, একটা মেয়ে তো বললো। হ্যাঁ, তো একই গ্রুপে অবস্থিত। কে যে কি কইতেছিস বুঝি না, তোদের টেস্ট পেপার থেকে নিছি এটা আমি, আমার যত মনে পড়ে আর কি। ওকে, নেক্সটে যাই। তাহার পরে চলো, কোন মৌলটির ধাতব ধর্ম সবচেয়ে বেশি? বলো। পটাশিয়াম, ডেফিনেটলি পটাশিয়াম। গাধার দল, আবল তাবল বলস। কোন মৌলের আকার ছোট? আকার ছোট। অক্সিজেন। অক্সিজেনের শক্তি স্তর দুইটা, কার্বনেরও কিন্তু শক্তি স্তর কয়টা? দুইটা। এখন কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6, আর এর হচ্ছে 8। তার মানে কার্বনের ডান পাশে অবস্থিত কে বলেন? অক্সিজেন। তার মানে কার্বনের চেয়ে নাইট্রোজেনের আকার একটু ছোট, নাইট্রোজেনের চেয়ে কি অক্সিজেনের আকার আরো ছোট। বুঝিয়াছো? তাহলে সবচেয়ে ছোট কে হবে আমাদের? কার্বন। দূর দূর দূর, সরি কি বলতেছি এগুলা, অক্সিজেন। বুঝতে পারছিস? ওকে, তাহার পরে চলো, কোনটির আকার সবচেয়ে ছোট বলো তো? ম্যাগনেসিয়াম 2 অ্যালুমিনিয়াম 3+। যত বেশি ধনাত্মক তত আকার ছোট, ইলেকট্রন সংখ্যা সমান হইলে। আর পটাশিয়াম প্লাস তো এমনিও আকার বড়, ওর কথা তো ভাবাই লাগতেছে না। নিচের কোনটির ইলেকট্রন আসক্তি সর্বোচ্চ বলো? আসক্তি। শক্তি সিলিকন। সিলিকন মানে ফসফরাসের হওয়া উচিত না? ইলেকট্রন বিন্যাস দিয়ে চিন্তা করলে কিন্তু সিলিকন আসতেছে। এটার উত্তর কি হবে সেটা দেখতো, বা তোর জানা আছে কিনা? কিছুক্ষণ আগে করেছি। এটা কি কিছুক্ষণ আগে কি করাইছিলাম? ইলেকট্রন আসক্তি তো করাইছিলাম। হ্যাঁ, সেই সময় তো আমরা কোনটাকে দিছিলাম বলেন তো? সিলিকনকে, আই গেস। হ্যাঁ, তোমাদের টেস্ট পেপার একটু দেখো যে কারেক্ট আনসার কোনটা দেওয়া, তারপর আমরা আলোচনা করবো আবার লাগলে। আচ্ছা, নিচের কোন মৌলের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম বলেন? আসক্তি। আসক্তি ম্যাগনেসিয়ামের। দেখো এরা সব কি 2 নাম্বার গ্রুপের মৌল না? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, তার নিচে কি? রেডিয়াম। এখন বলো, এখানে তো রেডিয়ামও আছে। আসক্তি সবচেয়ে বেশি, সরি আসক্তি সবচেয়ে কম, কম কার হবে বলেন তো? রেডিয়াম। ইলেকট্রন নেওয়ার যে আসক্তি বাড়বে যদি আকার ছোট হইতো, আসক্তি কম হবে কখন? যদি আকার বড় হয়। প্রবণতা কম। বুঝতে পারছিস কি? ওই কোশ্চেনটা খুঁজে পাইছি, -1 D10, ওটা হচ্ছে এক আর 2 দেওয়া পাঞ্জেরি, এই আবার পাঞ্জেরির একজন মার্কেটিং এর লোক আসছে। এটাই তো না, 1 আর 2 দেওয়া, সিলভার আর কপার, তাই তো? আবার পাঞ্জেরির অ্যান্টি পার্টির মার্কেটিং এর লোক চলে আসছে, বলতেছে পাঞ্জেরিতে অনেক ভুল আছে। আচ্ছা, এটা তাহলে আমি রেড ফ্ল্যাগ দিয়ে রাখতেছি। এটা নিয়ে আমি আরো চিন্তা করব, আরো ভেবে দেখবো, পাঞ্জেরি গাইডে দেখবো। তোমরা পাঞ্জেরি ওয়ালাদেরকে বলো আমাকে টাকা পয়সা পাঠাইতে, আমি দেখি কার দলে মতামত দেওয়া যায়। ঠিক আছে, এটা আমি এখনো নিজে বলতে পারতেছি না আর কি, পরে দেখতেছি। আচ্ছা চল, ঘটনা হইতেছে, কোথায় যেন ছিলাম এটা, হ্যাঁ, নিচের কোন মৌলে ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম বলো? রেডিয়াম হওয়া উচিত না? আকারটা সবচেয়ে বড়, ও তো ইলেকট্রন নিতে চাইবে না। তোরা কি বুঝছিস? আচ্ছা, তাহলে বলো কারেক্ট আনসার কোনটা হবে? রেডিয়াম। তাহার পরে পর্যায় সারণীর খণ্ডিত অংশ হতে নিচের প্রশ্নটির উত্তর দাও। ওয়াই আল্লাহ, XYZS, সর্বনাশ। উদ্দীপকের এটা কি কার্বন তো নাকি? কার্বনের পরে কে? নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। তাহলে এটা নাইট্রোজেন, এটা অক্সিজেন। জেড কে? ফসফরাস, আর এটা সালফার, সরি। তাহলে উদ্দীপকের জেড পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? উদ্দীপকের জেড কেটা? জেড ফসফরাস 15 নম্বর গ্রুপে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, XY ও Z মৌলগুলোর ক্ষেত্রে, আল্লাহ বাঁচাও, XY ও Z মৌলগুলোর ক্ষেত্রে Z পরমাণুর আকার সবচেয়ে বড়। ডেফিনেটলি Z এর আকার সবচেয়ে বড়, কথা তো সত্যি। বুঝতে পারছিস? আচ্ছা, Y এর অধাতব ধর্ম সবচেয়ে বেশি। আল্লাহ বাঁচাও, Y কেটা?
অক্সিজেন। হ্যাঁ ডেফিনেটলি ওয়াই এর অধাতব ধর্ম সবচেয়ে বেশি। এক্স এর তুলনায় জেড এর আয়নীকরণ শক্তি বেশি। এক্স এর তুলনায় জেড জেড কেডা এটার আয়নীকরণ শক্তি বেশি না, জেড এর আয়নীকরণ শক্তি তো কম। বুঝিস নাই কিছু? জি ভাই বুঝতে পারছি। এটা ভুল কথা। তাহলে 1 আর 2 হচ্ছে কারেক্ট। এই যে, না বাবা আল্লাহ। পরের প্রশ্ন, কোন মৌলদয় হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করে? এই বলদের মতো প্রশ্ন করে, হ্যালোজেন মৌলের মতো। বুঝিস নাই কিছু? আচ্ছা, অভিজাত ধাতু কোনটি? স্বর্ণ গোল্ড ইউ মানে কি বোঝাচ্ছে? দামি হল ও দামি। অভিজাত মানে বোঝাচ্ছে একটু নাটক করে, ঢং করে, কারোর সাথে মিশতে চায় না। কোন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি এক পারমাণবিক? বলো। 8 কে অক্সিজেন, অক্সিজেন, ক্লোরিন, এটা কে সালফার, 54 কে 53 কে আয়োডিন না? আয়োডিনের ডান পাশের মৌল কে? জেনন। তাহলে এটা তো জেনন, তাহলে এটাই এক পারমাণবিক। পারমাণবিক। তোমরা কি বোঝো নাই আমার কথা বন্ধু? জি ভাইয়া। মুদ্রা ধাতু সমূহ পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত বলো তো? 11 না? এলডিভেন। জি ভাইয়া। গ্রুপ আছে। বুঝতে পারছিস তো? ভাই। আল্লাহ অশেষ মেহেরবানি, তোমার কি আজাবটা গেছে আমার উপর দিয়ে, এক শিশুর মুখ দিয়ে বেরোয় গেছে, আজকে কি আরো আজাব দিবি? আচ্ছা হ্যাঁ বল, কি প্রশ্ন? ওই যে ধরেন পর্যায় সারণীতে আপনি যে গ্রুপিং সিস্টেমটা দেখাচ্ছেন এ বি দিয়ে, ওইখানে রোমান সংখ্যাটা 8 এর মধ্যে আসে, বারবার থামি যায় না। এটার কারণ কি? এটা যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে 8টা গ্রুপ ছিল। না আমি জানি না, তবে আমার কাছে যেটা মনে হয় ওই যে কোনো মৌল স্থিতিশীল কাঠামো পাইতে চায়, লাস্টে সে 8টা ইলেকট্রন বানাইতে চায়, ওই কারণে 8-এর উপরে বিজ্ঞানীরা যাইতে চায় নাই। আমার কাছে এটা মনে হয়। আই ডোন্ট থিঙ্ক লাইক যে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবলে 8টা গ্রুপ ছিল বলে এই 8টা রাখা হয়েছে, তা না। ইভেন 8টাও যদি রাখে, ও 8টা রাখছে তার কারণ হচ্ছে ওই যে এই লাস্টে সে 8 মিলানো, বোঝো নাই? আচ্ছা বলো। আচ্ছা ভাইয়া, ওই চিপসের প্যাকেট আছে না, ওটার মধ্যে তো নাইট্রোজেন ইউজ করা হয়। হ্যাঁ, তাহলে ওটা মানে মুচমুচে থাকে এরকম আর কি। তাহলে বাতাসের সাথে কি বিক্রিয়া করে ওটা নরম হয়ে যায়, মানে অক্সিজেনের সাথে? সত্যি কথা শুনবি? জি ভাইয়া বলেন। নাইট্রোজেন তো বাতাসেও আছে অনেক বেশি পরিমাণে। আসলে বাতাসের মূল যে ভিলেইনটা থাকে, যে মূলত তোর চিপসের প্যাকেটের মচমচে ব্যাপারটাকে নষ্ট করে ফেলে, সেই জিনিসটার নাম তোরা ভেবে বল যে বাতাসের কোন উপাদানটা মূলত তোমার ওই আর্দ্রতা ভাইয়া, আর্দ্রতা, জলীয় বাষ্প, রাইট। সো ঘটনা হচ্ছে আমরা ভিতরে ড্রাই এয়ার ভরি, ড্রাই এয়ার, ওইখানে যে নাইট্রোজেন গ্যাসই ভরা হবে তোমরা বুঝতেছো না যে এইভাবে কোনো স্পেসিফিক গ্যাস ভরা এটা কত দামি হয়ে যেতে পারে। তুমি একটা প্যাকেট কিনতেছো 8 টাকা, 5 টাকা, 10 টাকা দিয়ে, তোমার কি মনে হয় ওর মধ্যে পিওর নাইট্রোজেন ভরে দিতেছে? আরে ভাই না রে, ড্রাই এয়ার, যেখানে ড্রাই এয়ার এবং ওইটা কি বলে এটাকে, মানে ভালো করে বলতে পারবো না আমি, মানে ফাঙ্গাল কোনো কিছু থাকবে না, ওইভাবে একটু প্রসেসিং করে এনে বাতাসই ভরে দেয়, শেষ। ভিতরে কোনো মানে জলীয় বাষ্প থাকবে না, বুঝেছো? এই আর কি। হ্যাঁ, আর কি প্রশ্ন বলেন? আচ্ছা ঠিক আছে, দিলাম। না আজকে এমনি আর নিব না, তার কারণটা হচ্ছে আমি নিজে কেন জানি অনেক টায়ার্ড হয়ে গেছি। এমনি এইটুকু সময় যদি থিওরি আলোচনা করতাম অত টায়ার্ড লাগতো না, কিন্তু কেন জানি এই প্রশ্ন আলোচনা করতে যায় আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সো সমস্যা নাই, এখন আমরা আরও 5-7 মিনিট গল্প করি আর কি। আপনাদের পড়ালেখার অবস্থা বলেন, বা যে কারোর যে কোনো সমস্যা বলেন, যে ভাই এই আলোচনা করতে চাই, বলেন। 5-7 মিনিট আরও আছি। বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এর মধ্যে কোনটি আয়নিক যৌগ গঠন করে? এক সেকেন্ড, আমি একটু লিখে নেই। কি বললি? বেরিলিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম,
ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এই কটা মোটে? আরো দুই একটা বল লিখি। এর মধ্যে কোনটি আয়নিক যৌগ? না না, তুই আরো দুই চারটা বল লেখি কাঁথা। আচ্ছা, একটা মজার ব্যাপার শোনো। চারটে দাও তো তাই। এই প্রশ্নটা তোমাদের কোথায় পাইছো আমি জানি না, এটা আসলে বড়দের প্রশ্ন, ইন্টারমিডিয়েটের একটা প্রশ্ন। হ্যাঁ, কি অন করো না? ভাইয়া অ্যালুমিনিয়াম কি সমযোজী আর আয়নিক দুইটাই গঠন করতে পারে? দাঁড়া রে গরু, একটা একটা করে বলে নি, আগে মনোযোগ দিয়ে শোন। এটা তোদের লেভেলের কোনো প্রশ্ন না, এটা ইন্টারমিডিয়েটের উঠে তারপরে জিজ্ঞাসা করার মতো একটা প্রশ্ন যে এদের মধ্যে কোনটা আয়নিক যৌগ গঠন করে না। উত্তর হচ্ছে এরা সবাই আয়নিক যৌগ গঠন করে, অনেস্টলি স্পিকিং। বাট বাংলাদেশে যেটা বলা হয় যে বেরিলিয়াম আয়নিক যৌগ গঠন করে না, তার কারণটা হচ্ছে কি, উত্তরটা হচ্ছে পোলার আয়ন বলে একটা ব্যাপার আছে। পোলারিটি না, কিন্তু তোদের 9-10-এ একটা ব্যাপার শেখানো হয়, সেটাকে বলে পোলারিটি। ওইটার ঠিক অপোজিট কনসেপ্টের নাম হচ্ছে পোলার আয়ন। সো বেরিলিয়ামের ক্ষেত্রে দেখা যায় যেটা, যে পোলার আয়ন ঘটে, যার ফলে যেটা হয়, এই যে ধর একটা যৌগ বেরিলিয়াম ক্লোরাইড, আমাকে একটু বল এটা কি আয়নিক নাকি সমযোজী? আয়নিক হবে। তোমরা তোমাদের লেভেলে চিন্তা করো, বেরিলিয়াম কি একটা ধাতু না? জি ভাইয়া। এটা একটা ধাতু। ক্লোরিন কি ভাই একটা অধাতু? তাহলে বলেন ধাতু আর অধাতু মিলে কি বন্ধন গঠন করে? আয়নিক বন্ধন। তাহলে এটা একটা আয়নিক যৌগ, এটা আসলেই আয়নিক যৌগ। তবে জেনে রাখো, দুনিয়ার কোনো আয়নিক যৌগ শতভাগ আয়নিক না, তার মধ্যে কিছু না কিছু সমযোজীর মতো বিহেভিয়ার থাকে। দুনিয়ার কোনো সমযোজী যৌগ শতভাগ সমযোজী না, তার মধ্যে কিছু না কিছু আয়নিক চরিত্র থাকে। সো এই যৌগটার মধ্যে আয়নিক হওয়া সত্ত্বেও সমযোজীর মতো বিহেভিয়ার অনেক বেশি। এই কারণে আমাদের দেশে এইটাকে বলা হয় সমযোজী যৌগ, বাট নেভার, নো, দ্যাট ইজ নট এ সমযোজী যৌগ। তোরা আমাকে একটু বল, তোদের ক্লাসে অনেক ছেলে আছে না যারা একটু কেমন কেমন করে কথা বলে? এই শোন না রে, আছে না? এখন জি ভাইয়া। ধর আমি কেমনে বুঝাই তোদের, মানে ওকে কি আমি মেয়ে হিসাবে কনসিডার করবো? দ্য আনসার ইজ নো ভাই, ও বায়োলজিক্যালি একটা পোলা। কেউ বোঝে না আমার কথা। মেন্টালি মে। ব্যাপারটা হচ্ছে, শোন, ঘটনাটা ঠিক এরকম যে এইটা হচ্ছে আয়নিক যৌগ, বাট ওর মধ্যে একটু সমযোজী চরিত্র চলে আসে বেশি করে। সো দ্যাট ডাজন্ট মিন যেটাকে সমযোজী হিসাবে কনসিডার করা উচিত, এটা আমাদের দেশে করে, বাট এটা করাটা ঠিক না। বুঝেছো? আচ্ছা ভাইয়া। দাঁড়া, থাম। ওই সিমিলার একটা প্রশ্ন একটা মেয়ে করছিলি, কে জানো? ভাইয়া আমি অ্যালুমিনিয়াম কি সমযোজী আর আয়নিক দুইটাই গঠন করে? এই যে সিমিলার প্রশ্ন, ওই যে অ্যালুমিনিয়ামের ব্যাপারটা, অ্যালুমিনিয়ামের একটা যৌগ আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা নিয়েও আমাদের দেশের স্যাররা খুব মাতামাতি করে। এই যৌগেও এই যে বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, এই টাইপের যৌগের ক্ষেত্রে, মানে আয়নের ক্ষেত্রে যেটা হয়, পোলার আয়ন বাড়ে। আবার বলছি পোলার আয়ন বলে একটা ব্যাপার আছে, সেটা তোদের এখন শোনাটা উচিতই হচ্ছে না, এটা ইন্টারমিডিয়েটের একটা টপিক। হ্যাঁ, ওই পোলার আয়ন বাড়ার কারণে এই যৌগের মধ্যেও আয়নিক হওয়া সত্ত্বেও সমযোজী চরিত্র অনেক বেড়ে যায়, ঠিক আছে? যার ফলে এটাকে কনসিডার করে সমযোজী হিসাবে, বাট এটা আসলে সমযোজী না। হ্যাঁ বল, এবার কি প্রশ্ন ছিল আর একটা? ভাইয়া পৃথিবীতে নাকি মানে সমযোজী যৌগ বলতে কোনো যৌগ নেই, সবই আয়নিক। নাকি আমি কি ভুল বলছি? আগে পিছে হবে কিছু? একটু আগে আমি বলছিলাম দুনিয়ার কোনো আয়নিক যৌগ শতভাগ আয়নিক না, তার মধ্যে কিছু না কিছু সমযোজী চরিত্র থাকে। আবার কোনো সমযোজী যৌগ শতভাগ সমযোজী না, তার মধ্যে কিছু না কিছু আয়নিক চরিত্র থাকে। যেমন দেখ, হালকা করে একটু বুঝাই, HCl তোর কাছে কি এটা সমযোজী নাকি আয়নিক? বল দেখি ভাই তোরা। আমার কাছে আয়নিক এটা। তাইলে তোর সাথে আমার কোনো কথা নাই, তোর সাথে কোনো কথাই নাই। এটা একটা সমযোজী যৌগ, কারণ কি হাইড্রোজেনও তোমার অধাতু, ক্লোরিনও কি অধাতু, কেউ বোঝে না। তাহলে অধাতু কবে থেকে আয়নিক করতেছে? এটা তো ডেফিনেটলি একটা সমযোজী যৌগ, বুঝতে পারছিস? কিন্তু এই যৌগের মধ্যে হয় কি জানিস, এই যে H আর Cl এর মধ্যে যে বন্ধন জোড় ইলেকট্রনটা, কেউ বোঝে না, বন্ধন জোড় ইলেকট্রন, এটা কই থাকার কথা ছিল? দুজনের মাঝ বরাবর। কিন্তু কোনো একটা পরমাণু, কেডা সেটা ক্লোরিন, একটু টেনে নিয়ে যায়, দেখছি না আমরা? তখন যেটা হয়, এই ক্লোরিনের মাথার উপরে হালকা একটু নেগেটিভ চার্জ আসে, এর মাথার উপরে হালকা একটু পজিটিভ চার্জ আসে। এই যে ব্যাপারটা হইল, এটা কিসের মতো আচরণ হইল? আয়নিকের মতো। যদিও সে সমযোজী যৌগ, তবুও সে কিছুটা আয়নিকের মতো বিহেভ করতেছে। দ্যাটস হোয়াট ই কল পোলারিটি। আর পোলার আয়ন ঠিক উল্টা। একটু আগে বলছিলাম পোলার আয়ন মানে যৌগটা হবে কি আয়নিক, বাট তার মধ্যে কিসের মতো চরিত্র চলে আসবে বলেন তো? সমযোজীর মতো চরিত্র, ওইটাকে বলে পোলার আয়ন। হ্যাঁ, যাই হোক, তো এখন ঘটনা হইতেছে এটাই যে
কোনো যৌগই শতভাগ আয়নিক না, কোনো যৌগই শতভাগ সমযোজী না, তাদের মধ্যে কিছু না কিছু একটু বায়াস থাকে আর কি। হ্যাঁ, কোনো ছেলেই দুনিয়ার শতভাগ ম্যানলি না, তাদের মধ্যে একটু ওম্যানলি ব্যাপার স্যাপার থাকবে। কোনো মেয়ে দুনিয়ার শতভাগ ওম্যান না, তার মধ্যে একটু ম্যানলিনেস থাকবে, এটা স্বাভাবিক। হ্যাঁ বলো তারপরে ভাইয়া উদাহরণ দেন। কিসের উদাহরণ দিব? ওই মেয়ে আর ছেলেটা তোর দাদার মাথা, আমি এইসব উদাহরণ দিতে আইছি। হ্যাঁ তাড়াতাড়ি বল, আর কি কেমিক্যাল কোশ্চেন বল। ভাইয়া হুম, গ্যাস কোনগুলো বলে? কি গ্যাস? 18 গ্রুপ নোবেল গ্যাস। নোবেল গ্যাস, বাংলায় বলে অভিজাত গ্যাস। এটা হচ্ছে 18 নম্বর গ্রুপের, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস যারা, তাদেরকে বলে নোবেল গ্যাস। আমি যেদিন ইউপ্যাকের প্রেসিডেন্ট হব ওই দিন ওদের নাম হয়ে যাবে স্যাঁচড়া গ্যাস, অভিজাত সব ভুলে যাবে আর কি। বলো। হ্যাঁ, আর এই নোবেল গ্যাসগুলা কোন বলে কি কইলি আমি কিছু বুঝি নাই, তোরা কি কেউ ওর কথা বুঝছিস? নেট প্রবলেম। নেটওয়ার্কের সমস্যা। ভাইয়া নিউক্লিয়ার ফিউশন কিভাবে হয়? এমনি ভালো করে হয় আর কি, খুব সুন্দর করে হয় নিউক্লিয়ার ফিউশন। আলাদা কোশ্চেন করবো। ভাইয়া বিক্রিয়াটা মানে কিরকম হয়? মানে কি বুঝি নাই প্রশ্নটা। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা যদি একটু বুঝিয়ে দিই। আরে ফাগুল রে, রবীন্দ্রনাথ নাকি? তোর নাম কি সাদমান? না ভাইয়া, সৌরদীপ। তো সৌরদীপ, তুইও রবীন্দ্রসঙ্গীত গাইবি কালকে থেকে। দুইজন রবীন্দ্রনাথ পাইছি আমরা। হুম, আচ্ছা। হুম, পরিবহন করবে। হুম। পোলার সমযোজী যৌগ কি বিদ্যুৎ পরিবহন করবে? খুব ভালো প্রশ্ন। ইয়েস, করবে, করবে, অল্প করবে বাট করবে আর কি। হুম, আচ্ছা এবার শোনো, এই ছোট ছোট কতগুলা বল্টু মিলে যদি একটা ভোটকা নিউক্লিয়াস তৈরি করে, এটাকে আমরা কি বলি জানো? এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ফিউশন। বোঝো নাই? জি ভাই। আর একটা ভোটকা নিউক্লিয়াস যদি ভেঙে চুরে, কি রে ভাই হয় না কেন, এই যে একটা ভোটকা নিউক্লিয়াস যদি ভেঙে চুরে আমাদের কি করে, ছোট ছোট অনেকগুলা নিউক্লিয়াসে পরিণত হয়, কয়েকটা নিউক্লিয়াসে পরিণত হয়। এটাকে আমরা কি বলি? ফিশন। ফিশন, এই তো। এগুলো এক্স্যাক্টলি লেখা শিখবো আমরা, যে পরে কোনো একটা চ্যাপ্টারে, কোন অধ্যায় জানি আছে, রাসায়নিক বিক্রিয়া নাকি কোনো এক অধ্যায়, ওই সময়। এখন আর বলবো না আর কি। আর কারো কোনো প্রশ্ন বলেন? হ্যাঁ বল। কোন মৌল দাঁড়া, মেয়েটা তো আগে বলতে চাইলো। হ্যাঁ বল। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করে তাহলে সেটা আগের শক্তি স্তরে চলে আসতে পারে, মানে বোরের পরমাণু মডেল অনুসারে। তো আগের শক্তি স্তর পূর্ণ করেই তো পরে যায়, সেটা আবার আগে কিভাবে ফিরে আসে? মনোযোগ দে। এইটা কোনো একটা পরমাণুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম করে অনেক শক্তি স্তর আছে আর কি তার, মাশাল্লাহ। এখন নিয়ম হইতেছে, ভদ্র পোলাপান যখন ক্লাসে বসে তখন এটা টিচারের জায়গা, বেঞ্চ মানে টিচারের প্ল্যাটফর্ম, তার কাছাকাছি যে জায়গাটা, সেই জায়গাটা পুরোপুরি ভরে ফেলে, বুঝিস নাই? আর বসার জায়গা না থাকলে তারপরের বেঞ্চে যায়, বুঝতে পারছিস কি? এইটা ভরে গেল, তারপরে দূরে যায়, এইটা হচ্ছে নর্মাল নিয়ম। কিন্তু যদি ক্লাসে ধর খুব ক্ষমতাশালী একজন আসে, যে আমি তো সেই ক্ষমতার অধিকারী, আমার তো আরিফ ভাইয়ের কাছে বসার কিছু নেই, তখন দেখবি প্রথম শক্তি স্তরে একজন বসছে কি বসে না, তিরিং করে এই জায়গায় যায় বুঝা হাত পা ছড়াই দিয়ে বলবে পড়ান, কি পড়াবেন পড়ান, এরকম করে না? একটা পরমাণুর ক্ষেত্রেও এটা হইতেই পারে, যে ভিতরকার শক্তি স্তরগুলো ফাঁকা রেখে ওই ইলেকট্রনটা বাইরের কোনো একটা শক্তি স্তরে বসে আছে। বুঝিস না আমার কথা বাবা? বুঝতে পারছি। এক্স্যাক্টলি ব্যাপারটা এরকম। প্রযোজ্য হয় না, মানে বুঝি সব নাই। মৌলের জন্য এটা তো সব মৌলের জন্য তাহলে প্রযোজ্য হয় না। না কেন হবে না? অবশ্যই হবে, কি সমস্যা? মানে ধর তুই এভাবে চিন্তা কর, মানে আমরা নর্মালি এই কাজগুলো ইন্টারভিউতে দেখবি যে হাইড্রোজেনের জন্য করি, হাইড্রোজেন নিয়ে খেলাধুলা করি, বাট যে কোনো মৌলের জন্যই করা যায়। আমি কোনো একটা মৌলের, ধর সোডিয়ামের পরমাণুকে একটু তাপ দিব, তাপ দিলে যেটা হবে, ইলেকট্রনটা একটু একটু করে দূরে যেতে থাকবে, একসময় নিউক্লিয়াসের আকর্ষণ ছিন্ন করে বলে তাকে আমরা বলি যে পুরা বের হয়ে চলে গেছে। কিন্তু আদারওয়াইজ পুরাপুরি বের হয়ে যাওয়ার আগে ও যে একটু উচ্চতর অবস্থানে অবস্থান করতেছে, ওটাকে আমরা বলবো তার উচ্চতর শক্তি স্তরে আছে। বুঝিস নাই বাবা? বুঝতে পারছি ভাইয়া। মানে ধর, হ্যাঁ বলো। হ্যালোজেন
সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। হুম আর নোবেল গ্যাসগুলো পরস্পরের সঙ্গে কি বন্ধনে আবদ্ধ থাকে? ওরা তো বন্ধন। এক পারমাণবিক অণু, একটা পরমাণু মানেই একটা অণু, ওর সাথে পাশেরটার শুধু একটা দুর্বল ভ্যান্ডারওয়ালস বল আছে, আর কিচ্ছু নাই, আর কোনো ফোর্স নাই, বুঝেছো? ভাইয়া ম্যাগনেসিয়াম কার্বাইডে ওইখানে কার্বনের 5টা হাত কিভাবে হয়? ম্যাগনেসিয়াম কার্বাইডে সংকেতটা কি ছিল? Mg2C3 না বলছিলাম নাকি? MgC2 না, ক্যালসিয়াম কার্বাইডের সংকেত ছিল CaC2, ম্যাগনেসিয়াম কার্বাইডের সংকেত ছিল Mg2C3। মনে আছে আপনাদের? গুগল করে দেখাইছিলাম। MgK2 লেখা। হ্যাঁ, ম্যাগনেসিয়াম কার্বাইডের সংকেত গাইডে MgC2 লেখা। ওর তোর গাইডে কি লেখা জানি না, ওটা ভুল লেখা। আমি তোদের গুগল করে পর্যন্ত দেখাইছিলাম যে ম্যাগনেসিয়াম কার্বাইডের সংকেতটা ডিফারেন্ট। ক্যালসিয়াম কার্বনের 5টা হাত দিছিল। আরে ওরা কি দিছে ওটা ভুলেই যা পুরো, আমি কি বলতেছি বুঝা না। ক্যালসিয়াম কার্বাইডের সংকেত ঠিক আছে দেখাইছিলাম না কোনো একটা ক্লাসে? এই নাকি তোদের দেখাই না, কাদের দেখাইছিলাম? আমাদের দেখাইছে। এই যে ম্যাগনেসিয়াম কার্বাইডের সংকেত, এই যে Mg2C3 বলছিলাম যে মানে ক্যালসিয়াম কার্বাইডের মতোই যে এর সংকেত হবে তা না, কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট সংকেত এবং এর গঠনটা আরো অনেক বেশি আলাদা। সো ওই গাইড টাইডে কি দেখছো গোড়ার টিম ওগুলো দেখো না আর কি। ওকে বন্ধুরা, তাহলে আজকে আর প্রশ্ন উত্তর পালা এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, ওকে, টাটা টাটা, আল্লাহ হাফেজ। তবে তোমাদের আজকে যে ক্লাসের ভাঙ্গা অংশটা, এই ভাঙ্গা অংশটা তোমরা কালকে অথবা পরশু দিন তো এমনি আমাদের ক্লাস আছে, যে কোনো একদিন সকালের দিকে একসময় করে নিতে হবে, পারবা? সকাল বা দুপুর কোনো একটা সময় আর কি, ঠিক আছে? সো আমি গ্রুপে কথা বলবো না, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, ওকে, টাটা টাটা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আদাব। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।